হ্যাঁ, ফিউচার স্টার্টআপে এখন মধ্যে কয়জন ইন্টারভিউ নিয়েছেন আপনি? এক্স্যাক্ট নাম্বার বলাটা মুশকিল, রাফলি 300-400 এরকম কিছু একটা। 300-400? মানে টোটাল নাম্বার অফ ইন্টারভিউ, ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভিউ হতে পারে। আর লাস্ট টাইম আমরা ইন্টারভিউ কাউন্ট করছিলাম, অনলি ইন্টারভিউ মনে হয় 250, মানে খালি লং ফর্ম ইন্টারভিউ এরকম টাইপের 200-250 এরকম টাইপের হবে মনে হয় সম্ভবত। এর বাইরে কার সাথে ইন্টারভিউ আর ইন্টারেস্টিং ছিল, এক ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম, রুমি আলী। আচ্ছা। উনি হচ্ছে গ্রিন লাইস ব্যাংক নামে বাংলাদেশের প্রথম প্রাইভেট মাল্টিন্যাশনাল ব্যাংক ছিল আর কি। আচ্ছা। ওটা গ্রিন লাইজের সিইও ছিলেন, পরে উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড, ওই গ্রিন লাইজ আর স্ট্যান্ডার্ড চার্টার্ড মার্জ হয়ে যায়, মানে গ্রিন লাইজকে মূলত স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকোয়ার করে বাংলাদেশে, তো ওরা ওটার সিইও ছিলেন আর কি। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশে মানে ওই মার্জ এন্টিটির সিইও ছিলেন। ওনার সাথে কনভারসেশন করেছিলাম অনেক আগে, ওইটা বেশ লম্বা ছিল, ওটা খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে ওনার ব্যাংক থেকে, মানে একটা ইন্টারেস্টিং যে অ্যাসপেক্ট হচ্ছে ওনার ব্যাংক থেকে অনেক লোকজন বের হয়েছে যারা পরে প্রাইভেট ব্যাঙ্কগুলোর সিইও হয়েছে আর কি। বাংলাদেশের যত প্রাইভেট ব্যাংক হয়েছে, ওরা একটা কারণ হইতে পারে যে ওই সময় ওটাই মেজর ব্যাংক ছিল, ওখান থেকেই বাইরে হওয়া স্বাভাবিক, এর বাইরে কোনো অন্য কোথা থেকে আসার সুযোগ নাই, ওটা একটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে ওটা খুব অর্গানাইজেশনালি ওটা এমনভাবে স্ট্রাকচার ছিল যেখানে হয়তো লিডার প্রডিউস করার একটা কালচার ছিল আর কি, মানুষজনকে গ্রুম করা, এই জিনিসগুলো। সো ওইটা মনে পড়ে যে ওইটা আমি ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং কনভারসেশন আর কি, ওনার সাথে বেশ লম্বা কনভারসেশন করি আমরা। ওনারটা মনে হয় ওয়ান অফ দি লংগেস্ট ইন্টারভিউ ছিল। আচ্ছা। বেশ লম্বা, অনেক লম্বা ইন্টারভিউ, সর্ট অফ এ মিনি বায়োগ্রাফি টাইপের হয়ে গেছে এরকম টাইপের, বেশ লম্বা ইন্টারভিউ, অনেক লম্বা ইন্টারভিউ। এর বাইরে আর কার কথা মাথায় আসে এই মুহূর্তে? আরও অনেকের ইন্টারভিউ আসলে খুবই চমৎকার ইন্টারভিউ, আরও অনেক ইন্টারভিউ আছে খুবই চমৎকার, মানে ইউজুয়াল সাসপেক্ট একটু মানে কমন হচ্ছে সোহাগ ভাইয়ের ইন্টারভিউ। ওনার ইন্টারভিউ আমরা বেশ কয়েকবার করেছি। হ্যাঁ, এটা দারুণ ছিল। 2-3 ইন্টারভিউ করেছি, সোহাগ ভাইয়ের ইন্টারভিউ করেছি এবং ওয়াজ ভেরি গুড। মানে ওনার সাথেও বেশ লম্বা ইন্টারভিউ, আমাদের 2টা মনে হয় বেশ লম্বা 2টা ইন্টারভিউ, আমরা 3বার ইন্টারভিউ করেছি। মানে আপনি যাদের ইন্টারভিউ নিয়েছেন তারা মোস্টলি তো সবাই ইদার এন্টারপ্রেনার অথবা কোনো একটা কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কোনো একটা বেটার পজিশনে আসছে, এরকম কিছু একটা। সো আপনার মানে এই এত মানুষ ইন্টারভিউ নিয়েছেন আর কি, এরা মোরালে সবাই একটা সার্টেন লেভেলে সাকসেসফুল বা এরকম একটা লাইফ লিড করতেছে। যদি আপনাকে বলা হয় যে এই সফল মানুষদের 3টা ক্রাইটেরিয়া কী কী, কমন 3টা ক্রাইটেরিয়া? বলাটা আসলে মুশকিল আর কি, মানে এভাবে বলাটা একটু ডিফিকাল্ট। আপনার ধরেন প্যাটার্ন যদি বলি, বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার কথা হয়েছে, যারা অনেকেই এসেনশিয়ালি মানে একটা তো হচ্ছে যে আমরা যেটা বলি যে সাকসেসফুল হতে চায়, অনেক ড্রাইভ, অনেক সাকসেসফুল হতে চায়, অনেক বড় ব্যবসা বিল্ড করবে, মানে ওরকম যে একেবারে প্যাশনেট সবাই ওরকম আমি বলবো না আর কি, মানে আপনি খুবই, কিন্তু আউটওয়ার্ডলি হয়তো প্যাশনেট না, একটা জিনিস আমি আমার প্যাটার্ন রেকগনিশন যদি বলি, কিন্তু ইনওয়ার্ডলি অনেক ড্রিভেন আর কি ওনারা, মানে ইন্টারনালি সে অনেক ড্রিভেন। হয়তো সে নট ইন্টারেস্টেড ইন মানি, অথবা ধরেন নট ইন্টারেস্টেড ইন ফেম, অথবা এই জিনিসগুলোতে সে খুব ইন্টারেস্টেড না, কিন্তু সে স্টিল অনেক ড্রিভেন ইন্টারনালি যে টু ডু সামথিং, এরকম টাইপের আর কি। সো একটা হচ্ছে আমার কাছে মানে এগুলো কমন আর কি, মানে কমন যে সাসপেক্ট যে সাকসেসের, যে আপনার তো একটা ড্রাইভ থাকতে হবে আর কি, মানে একটা আর্জ থাকতে হবে যে না আমি করতে পারবো। এখন একটা চ্যালেঞ্জ হচ্ছে আর্জ, তো এটা কনস্ট্যান্টলি মেনটেন করা আর কি। সবার আর্জ থাকে, আসে আর যায় এরকম আর কি, আমাদের আর্জ আসে আর যায় এরকম। তো ওনাদের যেটা, অনেক লোকের যেটা হচ্ছে ওই আর্জটা মেনটেন করতে পারে আর কি ওনারা, মানে এটা সামহাও ইন্টারনাল, হয়তো সামহাও আপব্রিঙ্গিং, এই জিনিসগুলো হয়তো
মানে সামহাউ দেয়ার ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো কম্বাইন করে একটা জিনিস হচ্ছে ওই মানে আপনি যদি আসলে সিগনিফিক্যান্ট কিছু অ্যাচিভ করতে চান তাহলে তো আপনি ইউ গো থ্রু এ লট অফ আপস অ্যান্ড ডাউনস আর কি, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনার যেতে হয় এসেন্সিয়ালি। হয়তো অনেক সময় এই চ্যালেঞ্জেসগুলো আমরা যারা বাইরে থেকে অবজার্ভ করি আমাদের কাছে এগুলো ওরকমভাবে মনে হয় না, আমাদের কাছে হয়তো মনে হয় যে না এটা উনি এভাবে শুরু করছেন দেন গট টু সামহার ভেরি ওটা মনে হয়েছে ওটা, কিন্তু আবার নট নেসেসারিলি। সো ওই ইন্টারনাল স্ট্রেংথটা, ক্যারেক্টারের স্ট্রেংথটা আমার কাছে মনে হচ্ছে একটা কমন ফ্যাক্টর, যে যেখানে লোকজন পারসিস্ট করছে আর কি। এখানে আবার আমি একটা জিনিস খেয়াল করেছি যে মানে প্রথম যে ভাইয়ের কথা বললাম, তো ওনার সাথে যখন ওনার সাথে স্টিল কথা হয় আমার মাঝে মধ্যে, সো মানে এখানের লোকজনগুলোর আসলে ওই সেন্সটা নাই যে মানে অনেক লোকজন আমাদের যেমন ধরেন আমার যেমন একটা সেটব্যাক হলে আমি একটু আই ফিল ব্যাড, আই ফিল ডিমোটিভেটেড আ লিটল বিট, এটা একটা সেটব্যাক হয়েছে, আমি কী করব, মানে এটা মন খারাপ হয়েছে, কেউ এখন রিজেক্ট করে দিল, আমি একটা প্রপোজাল পাঠাইছি, তো আমি তো খুব কম প্রপোজাল পাঠাই, 2-3টা পাঠাইলে একজন ইয়ে করে দিল এটা, কিন্তু ওনাদের কাছে এটা আসলে ইভেন নট রেজিস্টার করে না আর কি, মানে এরকম একটা সেটব্যাক ওনারা বুঝতে পারেন না যে এটা একটা খারাপ ঘটনা ঘটছে। আচ্ছা, এটা আমার কাছে মনে হয়েছে মানে তাদের অনেক পজিটিভ মাইন্ডসেট থাকে, মানে অনেক সেন্সেস অনেক সেন্সেস কাজ করে না, মানে এটা হচ্ছে ধরেন এই যে ওয়ার্ল্ড অনেক ডিফিকাল্ট এবং এই যে একটা পারসেপশন অফ সিইং দ্য ওয়ার্ল্ড, এটা ওনাদের আসলে আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট আর কি, মানে ওনাদের এই সেন্সগুলো কাজ করে না যে না আমি ট্রাই করতেছি 6 মাস 1 বছর ধরে হচ্ছে, মানে এটা প্রোগ্রেস করতেছে না। হয়তো ওনারা মানে ওকেশনালি স্যাড ফিল করেন, মাঝে মধ্যে মনে হয় যে না কিছুতে হচ্ছে না, এরকম ওনাদের ফিল হয় না তা না, কিন্তু ওনাদের এইটা অনেক না আর কি, দিস ইজ নট অন্যান্য ইমোশনগুলোকে সাপ্রেস করতেছে এরকম না, দিস ইজ নট দি মেইন ইমোশন আর কি, দে ইভেন সামটাইমস নট ফিল যে ধরেন অন্য মানুষ কী ফিল করতেছে বা অন্যরা মনে হয় খারাপ মনে করতেছে বা অন্যরা কী মনে করতেছে, ওই জিনিসগুলো ওনাদের ইউজুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে দে ডোন্ট রিয়েলি মানে অফকোর্স সবার আসলে তো সোশ্যাল ভ্যালিডেশন সিক করে, কিন্তু ওনাদের সোশ্যাল ভ্যালিডেশনটা এরকম না যে মানে কেউ মানে ওনার ভ্যালিডেশনটা হয়তো অন্য জায়গা থেকে আসে আর কি, ওনারা হয়তো অফকোর্স এনজয় করে যে ওনারা সাকসেসফুল হচ্ছে, ওনাদেরকে লোকজন রেকগনাইজ করতেছে, এই জিনিসগুলো ওনারা এনজয় করে, দে এনজয় অ্যাটেনশন, সবাই অ্যাটেনশন এনজয় করি আমরা, দ্যাটস ট্রু। যে বলে যে আমি অ্যাটেনশন এনজয় করি না সে আরও বেশি এনজয় করে, মনে মনে এনজয় করে আর কি, বলতে চায় না, লজ্জায়। কিন্তু ওনাদের ওই সেন্সটা আমার কাছে মনে হয়েছে যে একটু রিলেটিভলি যে আপনার মানে সেটব্যাক হইলে আপনাকে একটু মন খারাপ করতে হবে, মন খারাপ করে 2 দিন ঘুমায় থাকতে হবে, অথবা একটা পারসিস্টেন্ট ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাচ্ছেন ওটা, অথবা লোকজন আপনাকে পারসিভিং ইন এ নট পজিটিভ লাইট, এই জিনিসগুলো আমাদের জেনারেল লোকজনকে যেরকম এফেক্ট করে আমার কাছে মনে হয়েছে ওনাদেরকে অতটা এফেক্ট করে না, বা ওনারা এটা ভালোভাবে ম্যানেজ করতে পারে হয়তো আমরা হয়তো লার্ন ইভেনচুয়ালি যে এই জিনিসগুলো আসলে ডাজন্ট ম্যাটার, আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি অথবা হোয়াট এভার আমার সেটা মোর ইম্পর্টেন্ট দেন এগুলো আর কি। এইটা হচ্ছে একটা আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে মানে এমোরাল বলবো না, কিন্তু ওনারা আসলে এই জিনিসটা করতে পারেন যে আপনার মানে ওনারা যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন ওটা অ্যাচিভ করার জন্য ওনারা ট্রাই করবেন আর কি, মানে আলটিমেট ট্রাই, মানে ওই যে আমি কদিন আগে একটা হচ্ছে পড়তেছিলাম, ওখানে বলছে যে মানে আপনি কি ট্রাই করার জন্য ট্রাই করতেছেন নাকি মানে ওই যে এই একটা খুবই ইন্টারেস্টিং গেমিংয়ে একটা খুব ইন্টারেস্টিং আছে ফ্রেজ আছে আর কি, সেটা হচ্ছে আপনি কি ট্রাই করার জন্য ট্রাই করছেন নাকি উইন করার জন্য ট্রাই করছেন, এরকম টাইপের আর কি, আমি এক্সাক্ট ফ্রেজটা ভুলে গেছি, খুবই চমৎকার ফ্রেজ। সেটা হচ্ছে আপনার অনেক গেমার আর কি, কম্পিউটার প্রোগ্রাম গেমিং, তো অনেক গেমার হচ্ছে অনেক সময় গেমিং করার সময় ওখানে অনেক রুলস থাকে, তখন অনেক গেমার্স এই রুলসগুলোকে এদেরকে বলে হচ্ছে স্ক্র্যাপ বলে মনে হয় এক আপনার ওই যে এটা হচ্ছে আপনার আর কি এই যে
কারাতে বা এরকম টাইপের কতগুলো ইয়ে আছেন ফিল্ড আছে না, এইসব জায়গায় সম্ভবত স্ক্র্যাপ বলে। সেটা হচ্ছে ধরেন ওরা হচ্ছে অনেক রুলস তৈরি করে নিজেরা, মানে ওরা হচ্ছে অনেক নিজেদেরকে অনার সুপেরিয়র ফিল করানোর চেষ্টা করে যে না আমি হচ্ছে গেমটা এই রুলের মধ্যে খেলবো, আমি অন্যদের ক্ষতি করব না, মানে অ্যাপারেন্টলি ক্ষতি না ঠিক, মানে আমি অন্যদেরকে ল্যাং মারবো না বা আমি এটা করব না ওটা করব না, সে নিজের জন্য অনেক বাউন্ডারিজ তৈরি করে। অনেক সময় এই বাউন্ডারিজগুলো মেইড আপ আর কি। না ধরেন আপনার গেমসে আসলে ওখানে হয়তো একটা রুলস আছে যে আপনি একটা ওয়েপন এটা নিলে ওটা নিতে পারবেন না, কিন্তু আবার ওই রুলসের মধ্যে কিছু লুপ হোলস আছে যে আপনি স্টিল এটা নিতে পারবেন, আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন না, কিন্তু ইউ পুশিং বাউন্ডারিজ আ লিটল বিট, মানে যে বাউন্ডারিটা আছে এস্টাবলিশ যে বাউন্ডারিটা আছে এটা আপনি একটু লিটল বিট পুশ করতেছেন। তো যারা হচ্ছে যে স্ক্র্যাব, যারা প্লেয়িং টু প্লে আর প্লেয়িং টু উইন, যারা প্লেয়িং টু প্লে ওরা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ওই স্ক্র্যাব মাইন্ডসেট থাকে যে না আমি বাউন্ডারি পুশ করুম না, আমি ঠিক আছে আমি খুবই মরাল প্লেয়ার, ওরা আমাকে ল্যাং মারা আমাকে ইয়া করছে, হারাই দিছে, ঠিক আছে, সে ট্রাই করলো না আর কি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে যারা জেনুইনলি অ্যাচিভ করে তারা অনেক সময় এই বাউন্ডারিজগুলো পুশ করে আর কি। কারণ হচ্ছে ওয়ার্ল্ড তো মানে আমরা যেভাবে যে ফ্রেমওয়ার্কেই দেখি ওয়ার্ল্ডটাকে, আপনি যদি খুবই আইডিয়ালিস্ট হন, ওই যে কালকেও আমি একটা বই শেষ করে আইডিয়ালিস্ট হন, ওয়ার্ল্ড তো আসলে কিছুটাই অ্যামোরাল, মানে সে অ্যামোরাল বলতে আমি ডিসঅনেস্ট বলতে চাচ্ছি না, কিন্তু দেয়ার আর ফিল্ডস যেখানে আপনি যদি স্ট্রং মোরাল প্রিন্সিপাল অপারেট করেন তাহলে আপনি নন প্লেয়ার, আপনি ওখানে প্লে করতে পারবেন না আর কি। আপনাকে ওই ফিল্ডটা অনেক ইম্পর্টেন্ট টু প্লে, তা আপনি ওখানে মোরাল গ্রাউন্ড আপনি বললেন যে আমি খেলবই না, তাহলে তো আপনি আউটসাইড অফ দি গেম, তাই না? সো অনেক লোকজন আমি দেখলাম যে ওনাদের হাই মোরাল এথিক্স স্ট্যান্ডার্ড মেনটেন করেন, কিন্তু ওনারা অলসো অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি যে এই গেমটা যদি আমি প্লে করতে চাই তাহলে আমাকে এই গেমের যে সার্কামস্ট্যান্স পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ দি গেম এটার মধ্যে আমাকে প্লে করতে হবে। আমি ধরেন যুদ্ধে যাইয়া যদি আমি বলি যে না আমি খুন করব না কাউরে, তাই না? খুন করা অনেক ক্ষতি খারাপ কাজ, এটার জন্য এটা একটা মানুষ খুন করলে মারলে সব মানব জাতিকে হত্যার সমান হয়ে গেল, তাইলে আমি কাউরে মারবো না, তাহলে তো আমি সারভাইভ না, আমি তো শেষ শুরুর দিনে আমি নাই। মানে এটা বাংলা একটা ফ্রেজ আছে না যে আপনার নাস্তা নেমে দিয়ে লাভ নেই, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন মানে এই যেমন অনেক সময় এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমার কিছুটা মনে হয় যে আমি এগুলো বুঝি, কিন্তু আমি এজ এ পার্সন আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারি না, এটা হচ্ছে ডিফারেন্স আর কি। ডিফারেন্সটা ওনাদের কাছে এই জিনিসগুলো অনেক, হয়তো ওনাদেরকেও লার্ন করতে সময় লাগছে, একটা সময় সবাইকে তো একটা ট্র্যাজেক্টরির মধ্যে দিয়ে যেতে হয়, ওনারা হয়তো ইভেনচুয়ালি লার্ন করছে, কিন্তু ওনাদের মধ্যে এই সেন্সগুলো আছে আর কি, এই রিয়ালিজমটা আছে যে আপনি ওয়ার্ল্ডে প্লে করতেছেন, আবার তো ওই কনটেক্সটটা বুঝতে হবে, ওই রিয়েলিটিটা বুঝতে হবে। আমার কাছে মনে হয় এইটা আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে ধরেন আপনার এন্টারপ্রেনারশিপ বলেন অথবা আর্ট বলেন অথবা অন্য কিছু, যেখানে আপনি মিনিংফুল কিছু করতে গেলে তো আপনাকে ইনভলভমেন্ট অফ আদার পিপলের ব্যাপার আছে, আপনি তো একলা করতে পারবেন না। একলা হয়তো আপনি রাইটার অথবা ইন্টেলেকচুয়াল যে পারসুইটসগুলো আছে এগুলো হয়তো একলা করার সুযোগ আছে, সলিটারি কাজ হয়তো, বাট স্টিল ওখানেও হয়তো দেখা যায় যে মানে ইভেন আপনি যদি ইন্টেলেকচুয়াল কাজেও খুবই সিগনিফিক্যান্ট কিছু করতে চান তাহলেও আপনার সাপোর্ট দরকার, মানে সামওয়ান হ্যাজ টু, মানে আপনি ধরেন খুবই নোবেল প্রাইজ ওয়ার্দি একটা কাজ করলেন, কিন্তু সামওয়ান হ্যাজ টু ফাইন্ড ইউ, আপনাকে তো খুঁজে পাইতে হবে কাউকে যে আপনাকে রেকমেন্ড করবে নোবেল কমিটির কাছে, তাই না? আপনি যদি ওরকম এই লোকগুলো আবার একটা জিনিস হচ্ছে মানে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে তো রিসোর্স গ্যাদার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে আপনি অন্য মানুষকে লিড করা খুব ইম্পর্টেন্ট, মানে তারা আপনাকে ফলো করতেছে এটা ইম্পর্টেন্ট। তো ওনাদের এইটা আইদার ওনারা ইভেনচুয়ালি ডেভেলপ করে অথবা ওনারা এরকমই বর্ন হয়েছে, আই ডোন্ট নো, বাট মানে ওনাদের এইটা আছে যে অন্য মানুষজনের মধ্যে ওনাদের নিয়ে, ধরেন আমার হয়তো ওই লোকনেরই কোনো ফ্যাসিনেশন নাই, মানে আই সি ওনাকে আমি হয়তো
নর্মাল হিউম্যান বিং হিসেবেই দেখি, কিন্তু ওনার আশেপাশের লোকজন ওনাকে ডিফারেন্টলি দেখে। মানে দে সর্ট অফ রিভার হিম, অথবা ধরেন ওই যে মানে একটা ডিফারেন্ট একটা চেরিশড একটা পারসন থাকে বা খুব সেলিব্রেটেড একজন কেউ থাকে তার সারাউন্ডিং এ। হ্যাঁ, ওনার আশেপাশের লোকজন মনে করে যে হি ইজ ভেরি ক্যাপেবল, উনি অনেক লিড করতে পারেন। এইটা মানে এখন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে মানে আপনাকে এই যে হচ্ছে লিডার অফ ম্যান আর কি, আপনি লিডার অফ ম্যান হচ্ছে এটা অনেকেই আর কি যারা মোটামুটি সাকসেসফুল, ওদের এই জিনিসগুলো আছে। মানে এইগুলো হচ্ছে রিলেটিভলি, মানে এই প্যাটার্নগুলো হচ্ছে রিলেটিভলি যেগুলো হয়তো আমরা ট্রাই করতে পারি লার্ন করার আর কি। মানে এই জন্য এই প্যাটার্নগুলোর কথা। এগুলো কি ধরেন আপনার কি মনে হয় এগুলো কি ম্যাক্সিমাম টাইমে কি লার্ন করা যায়, নাকি এগুলো মানুষের একটা ন্যাচারাল ট্রাইড যেটা তার ভিতরে এমনি থাকে? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমি এই প্যাটার্নগুলোর কথা বলতেছি, এটার একটা রিজন হচ্ছে আমার কাছে মনে হয় এগুলো আপনি চাইলে অ্যাডপ্ট করতে পারেন। মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক অফকোর্স, কিন্তু আপনি চাইলে এগুলো আপনি অ্যাডপ্ট করতে পারেন হয়তো। যে পার্টটা আমি যে এই ইন্ট্রো এইটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে তো আসলে অনেক চান্সেসের ব্যাপার আছে। চান্সেসের ব্যাপার হচ্ছে দুইটা চান্সের ব্যাপার। একটা চান্সের ব্যাপার হচ্ছে অনেক সময় আমি দেখছি যে এই অনেক আমাদের আমার অনেক সাবজেক্টস যাদের সাথে আমি কথা বলছি, ওনাদের ট্র্যাজেক্টরিটা এইভাবে শুরু হয় না আর কি। মানে এখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে চান্স আর একটা পয়েন্ট হচ্ছে যে মানুষ চেঞ্জ হয়। এই দুইটা পয়েন্টই এইটাতে মেক করতেছে আমি। সো ওনাদের অনেকের ট্র্যাজেক্টরি শুনে অনেকেই হচ্ছে স্টার্ট করে নাই যে ক্লাসের ফার্স্ট বয় হিসেবে স্টার্ট করে নাই, অথবা টপ 10ও স্টার্ট করে নাই। মানে উনি কেউ ছিলেন না ক্লাসের, এরকম টাইপের স্টার্ট করছেন। বাট অ্যাট সাম পয়েন্ট বিকাম যে ওনার ক্লাসের মধ্যে এখন যাদের কথা বলা হয় ওখানে ওনাকে বলা হয় যে হি ইজ ওয়ান অফ দি বেস্ট। সো এটাতে দুইটা জিনিস, আপনি এটা থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে চান্সেস আর কি, বাট চান্সেস অ্যান্ড অলসো উনি ইভেনচুয়ালি চেঞ্জ হয়ে গেছেন। উনি হয়তো শুরুর দিকে লাইফ ভেরি ক্যাজুয়ালি, আপনার ধরেন খুবই নর্মাল, আমি হ্যাঁ ঠিক আছে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ঘুমাই আড্ডা দিই এরকম টাইপের একটা ক্যাজুয়াল লাইফে উনি শুরু করেছেন। অ্যান্ড দেন অ্যাট সাম পয়েন্ট লাইফের উনি হয়তো গট অ্যান অপরচুনিটি, অথবা ওনার একটা রিয়েলাইজেশন আসছে যে না এইভাবে তো আর চলতে পারেন না, তাই না? ওরকম মনে হয়েছে ওনার তো। অ্যান্ড দেন হি চেঞ্জড। এটা একটা। আরটা হচ্ছে এখানে দুইটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হচ্ছে ইউ গেটিং দ্যাট চান্স, মানে গেটিং দ্যাট চান্স যে আপনি চেঞ্জ হয়ে গেছেন, অথবা এনকাউন্টারিং দ্যাট ইভেন্ট অফ লাইফ, যে হয়তো একটা মেজর লসের মধ্যে দিয়ে গেছে অনেকে হয়তো ম্যাথ সামওয়ান যে ওনার লাইফ চেঞ্জ করে ফেলছে, অথবা গট অ্যান অপরচুনিটি আউট অফ ব্লু যেটার কারণে ওনার লাইফ চেঞ্জ হয়ে গেছে, এরকম টাইপের আর কি। সো এখানে কিন্তু মানে অফকোর্স লাকের একটা ব্যাপার থাকে, মানে একটা সার্টেন পোর্শন অফ মানে লার্জলি তো ওয়ার্ল্ড তো মেটাফিজিক্যাল একটা ব্যাপার তো আছে, আপনাকে তো এটা ইগনোর করার কিছু নাই, এই সুযোগ নাই। কিন্তু আপনার এইখানে আবার আমি যেটা দেখলাম অনেকের মধ্যে ওনাদের ওপেননেস তো অনেক হাই আর কি। মানে এটা কিন্তু চান্সের সাথে বা লাকের সাথে এটার একটা কানেকশন আছে। আপনি মানে অনেক, যেমন আমরা অনেক রিজিড আর কি, মানে আমি পার্সোনালি আমি যদি বলি যে আমার অনেক রুলস আছে, অনেক বাউন্ডারিজ আছে। কেউ যদি আমাকে বলে যে রুল আসো এখানে একটু আসো, তো আমি অনেক চিন্তা করি যে কেন আড্ডা করতে যাবো খালি আমি আজকে বই পড়বো 2টা, ঠিক আছে? ওনাদের আবার ওরকম না, দে আর ভেরি ওপেন টু এক্সপিরিয়েন্সেস। ধরেন আপনি খেয়াল, মানে এখানে অবশ্যই 2 টাইপের লোকই আছে। কিছু লোক আছে হচ্ছে ধরেন খুবই রিজিড টাইপের, খুবই মানে স্ট্রিক্ট রিজিড, এবং ওনারা ওনাদের মতো করে থাকবেন এরকম টাইপের। এবং ওনারা যেমন এক টাইপের লোক আমি দেখলাম যে ওনারা নট ইন্টারেস্টেড ইন হোয়াট আদার পিপল আর ফিলিং, অথবা এরকম টাইপের আর কি। এটা হচ্ছে একটা গ্রুপ। অ্যান্ড এখানে এই গ্রুপেও অনেক সাকসেসফুল লোক আছে। হ্যাঁ, আবার আরেকটা গ্রুপ হচ্ছে যারা অনেক ওপেন আর কি, মানে অনেক ইজি টু ডিল উইথ, অনেক ওপেন। ওনাদেরকে আপনি কিছু একটা বলবেন, ওনারা ওটা সিরিয়াসলি কনসিডার করবে। মানে দে কনসিডার এভরিথিং ভেরি সিরিয়াসলি। এটা একটা জিনিস আমি বলবো যে কনসিডার, মানে ধরেন আমার কাছে একটা লোক আসছে, নর্মাল লোক, আমি হয়তো ওনার সম্পর্কে জানি না, আমি হয়তো ওনাকে সিরিয়াসলি নিব না, তো ওনারা আবার দে টেক এভরিবডি ভেরি সিরিয়াসলি। মানে অথবা ধরেন কোনো একটা আইডিয়া আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই
এটা সম্ভব হবে না, এটার পসিবিলিটি ওনারা আবার ওটাকে অনেক কনসিডার আমরা খুব দ্রুত জাজ করি মানে আমরা গেট টু এ কনক্লুশন আর কি, দে আর লাইক হয়তো তারাও ওটা করে, কিন্তু ওনারা কনসিডার অ্যাট লিস্ট টু এ সার্টেন এক্সটেন্ট সব কিছু আর কি। সো এই ওপেননেসের কারণে ধরেন মানে এটা হয়তো আমি যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, সে হয়তো খুবই নর্মাল ইন্ডিভিজুয়াল, নর্মাল ক্লাস স্টুডেন্ট, অ্যান্ড দেন অ্যাট সাম পয়েন্ট বাট হি হ্যাজ দিস ওপেননেস আর কি। সো ওপেননেসের সাথে কিন্তু আবার অলসো আপনার বিং এবল টু লার্ন, এগুলো কিন্তু কানেক্টেড। আপনি যদি ওপেন না হন শিখবেন কেমনে? অথবা ধরেন ওই যে কোচেবিলিটি যেটা বলে, এখন আমি যদি সবসময় চিন্তা করি যে আমি সব বুঝি, তাই না, আমি তো কোচা মানে না, তো ওনারা আবার এটা না, ওনারা সব বুঝে শিখতে চায়, ওনাদের এই আগ্রহটা আছে যে আমি দেখি যে সামওয়ান একেবারেই আমি চিনি না জানি না, ওনারা হয়তো মাইট হ্যাভ সাম গুড আইডিয়াস, আমি শুনি না দেখি না কি বলে। সো ওই সিরিয়াসনেসটা নিয়ে ওনারা ইনভেস্টিগেট করেন। এবং ওনারা আবার এটাও আছে যে এটা কিন্তু আরেকটা জিনিসের সাথে কানেক্টেড হচ্ছে, ওনারা যে আসলে সব কিছু ট্রাই করেন এটাও ইন্ডিকেট করে। মানে আমাদের মতো যেরকম 80-20 রুল টাইপের কিছু নাই ওখানে, 100% ওখানে 120 রুল আছে এরকম টাইপের। লাখের কথা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আপনি ধরেন এই যে প্রায় 10 বছর নিয়ে কাজ করছেন, এই 10-11 বছর, এই সময়ের ভিতরে আপনার আসলে এমন কারোর সাথে পরিচয় হয়েছে যে আর কি কিনা আপনার অনেক প্রসপেক্টিভ মনে হয়েছে যে খুবই ভালো একজন এন্টারপ্রেনার হবে, তার প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং ছিল কিন্তু সামহাউ এটা ওয়ার্ক করে নাই এবং আপনার মনে হচ্ছে যে হি ওয়াজ নট ইনাফ লাকি, তার অন্য সব কিছু ঠিক ছিল বাট সামহাউ লাকটা তো ফেভার করে না, এমন কেউ আছে? মানে অনেক ফেলিয়ারের ইয়ে আছে আর কি, অনেক ফেলিয়ারের মানে বেশি আসলে, বাট মানে আমরা অবশ্য লং ফর্ম করেছি ইন্টারভিউজ, ওরকমের মধ্যে ফেলিয়ারের রেটটা কম, কিন্তু শর্ট ফর্ম ফিচার টাইপের। আপনি যাকে দেখছেন ধরেন জাস্ট এটা আপনার এক্সপিরিয়েন্সের ভিতর থেকেই, যে যার সাথে আপনি পরিচয় হয়েছেন বা তাকে আপনার অনেক প্রমিজিং মনে হয়েছে, স্টার্ট আপটা অনেক দারুণ ছিল, কিন্তু আপনার সামা মনে হচ্ছে এটা ওয়ার্ক করে না অনলি বিকজ অফ লাক, না এরকম মনে হয় না। তাহলে লাক জিনিসটা আসলে অনেক পরে আপনার হচ্ছে মানে প্রশ্ন, যদি লাকটা আসলে মানে লাকটাকে আপনি ডিভোর্স করতে চাইলে ফ্রম দি আপনার আদার ফ্যাক্টরস একটু ডিফিকাল্ট আর কি। মানে আপনি পিওরলি গেটিং লাকি তো লটারি, সেটা হয়তো হয় না, সেটা হয় না আসলে, মানে সেটা খুবই আনলাইকলি কেসে ঘটে আর কি। আপনার ইনফ্যাক্ট আপনি যদি রুল ব্যান্ড করেও লাকি হইতে চান, ধরেন একটা নতুন গভর্নমেন্ট আসছে অথবা পুরান গভর্নমেন্টে আপনি ইউ টুক অ্যাডভান্টেজ অফ গভর্নমেন্ট, তার জন্য তো ইউ নিড টু পুট সাম এফর্ট, কাল্টিভেট করতে হয়, একটু যাইতে হয়, নিজের ইজ্জতটাকে একটু বিসর্জন দিতে হয়, তাই না, আপনাকে ওই রুলসগুলো মেনটেন করতে হয়। তো দ্যাটস অলসো কিন্তু অন্টারপ্রেনিউরিয়াল ইন এ ওয়ে, তাই না। এবং আপনার আমাদের এশিয়ান কান্ট্রিজগুলোতে তার বিজনেস করতে হলে আপনাকে এই জিনিসগুলো করতে হয় কিছুটা। সো ইনফ্যাক্ট এশিয়ান না, সব দুনিয়া সব জায়গাতেই করতে হয়। ইনফ্যাক্ট আমরা অনেক সময় মনে করি যে ওয়েস্টে হয়তো এটা খুবই পিওর অ্যান্ড কি বলে স্যানিটাইজ দেন এই সব কিছু, সব জায়গায় কম বেশি সেই জায়গার মতো করে ঝামেলা ওখানে আছে আসলে। মানে আমরা যে ইলেকশন ফ্রড এখানে বলছি অন্য জায়গায় হয় না, এটা বোগাস কথা আর কি, এটা সব জায়গায় কম বেশি অনেক যে হয় আর কি, মানে এটা খুবই নর্মাল জিনিস। কিন্তু আবার পিওর লাকের যেটা বলছেন যে আনলাকি, মানে আমি অবশ্য একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে মানে যদি আপনি পিওর লাকের কথা বলেন সেটা টাইমিং বলতে পারেন। টাইমিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি ধরেন রং টাইম আসছেন, পরে আসছেন, আগে আসছেন, এরকম টাইপের। আপনি হয়তো অনেক ইন্টেলিজেন্ট, আপনি হয়তো অনেক হার্ড ওয়ার্কিং, বাট আপনার টাইমিংটা রাইট না আর কি। কিন্তু আমি এটাকে এক্স্যাক্টলি লাকের সাথে অ্যাটাচ করি না, এই কারণে এটা অবশ্য লাক হচ্ছে যারা এক্স্যাক্টলি ওই মোমেন্টে শুরু করছে। মানে অনেক লোক আছে অবশ্য, এরকম লোক আমি অনেক দেখছি যারা হচ্ছে যাদের হ্যাপেন যে ওনারা এক্স্যাক্টলি ওই টাইমে ওই জিনিস শুরু করছেন, এক্স্যাক্টলি নেক্সট আরেকটা ওয়েব আসছে ওই টাইমে ওই আরেকটা জিনিস শুরু করছেন, ওরকম টাইপের লোক আমি দেখছি যে দে কট দি ওয়েবস রাইট টাইমে আর কি। ওইটাও কিন্তু আবার ওই যে ওপেননেসের সাথে রিলেটেড আসলে। ওপেননেস আপনার হচ্ছে আপনি হাউ সিরিয়াস আপনি আর কি, সিরিয়াস এবং অলসো মানে ধরেন আনবোদার্ড বাই দি এক্সটার্নাল ওয়ার্ল্ড আর কি।
মানে এই জিনিসগুলোর সাথে কিন্তু এইটার আবার রিলেশন আছে। Relation মানে অনেক সময় একটা জিনিস যখন ট্রেন্ডি হয়, অনেক ইন্টেলিজেন্ট লোক স্টে অ্যাওয়ে ফ্রম ইট, যেটা ট্রেন্ড, আমি ট্রেন্ডের সাথে যাই না, আমি হাওয়ায় গা বাসাই না, এই জন্য এরকম টাইপের, মানে সে বেশি বুঝে আর কি, বুঝছেন? এরকম টাইপের লোক আছে, এই জন্য সে ওইটা মিস করে ফেলছে। এরকম আরো অনেক ট্রেন্ড সে মিস করছে এই কারণে। হ্যাঁ, আবার উল্টোটাও তো হয়, উল্টোটা হয়। রং ট্রেনে উঠে বসে রং আছে, ট্রেন উঠে বসে আছে, কেউ উঠতেছে না, আমি উঠবো, আমি উঠবো। ঠিক আছে? বা সবাই উঠতেছে, তার মানে হচ্ছে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি নেমে যেতে হবে। হ্যাঁ, এরকম আর কি। সো এখানে অনেক ফ্যাক্টর আসলে কাজ করে, কিন্তু ওই পিওরলি লাকি হয়তো আছে, আনলাকিও হয়তো আছে, কিন্তু কিন্তু মানে যেমন আপনি মেনশন করতে পারেন কোনো কোম্পানির নাম বা কোনো কিছু, যে যারা আপনার মনে হচ্ছে যারা আসলে সবকিছু ঠিক ছিল বাট তারা দে আর এক্সট্রিমলি আনলাকি? মাথায় আসছে না। মানে আপনি ধরেন কারোর সাথে পার্টনার ডিসপিউট হয়েছে, এটাকে আপনি লাক বলবেন কিনা? অথবা আমি অবশ্য যেগুলো খুবই, এগুলো তো আসলে ডিভাইন ব্যাপার। অনেক লোকজন দেখছি হচ্ছে তা ওয়েন্ট থ্রু, ধরেন রিপিটেডলি ওয়েন্ট থ্রু, তাদের একটা লস হয়েছে ফ্যামিলিতে, মেজর লস সামওয়ান, অন্য কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে হচ্ছে এন্ড দেন ওনার হেলথ প্রবলেম হয়েছে, এন্ড দেন গট ডিভোর্সড, এন্ড দেন এরকম টাইপের লোকজন, মানে দ্যাটস ইউ ক্যান সে যে এটা তো আসলে, এটাও তো আপনার আসলে এক্স্যাক্টলি লাক না আর কি। না, এক্স্যাক্টলি লাক না, এটা Exactly luck না। এটা ধরেন আপনি যখন একটা ব্যক্তি মানুষ, আপনার ব্যক্তি জীবনে ক্রাইসিস থাকবে, তো আপনি যখন একজন অন্টারপ্রেনার, আপনার অন্টারপ্রেনার লাইফে ক্রাইসিস থাকবে। সো আমাদের তো এই জিনিসগুলোর ভিতরে ব্যালেন্স করে আগাইতে হয়। যারা পারে তারা আসলে একটু অনেক কিছু তাদের জন্য সহজ হয়, যারা পারে না তাদের জন্য একটু কঠিন। হ্যাঁ, এই জিনিসগুলো আবার ওভারকাম করা সবার জন্য হয়তো ইজি, সহজ না, কিন্তু একই রকম না। এই জিনিসগুলো সবাই গেছে আসলে, হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মনে হয় সবাই যায়। তো এইটা আপনি আনলাকি বলাটা আসলে একটু, হ্যাঁ, এটা আসলে একটু ডিফিকাল্ট। কারণ কি আপনার লাখটার জন্য তো আপনাকে কিছুটা কাজ করতে হয় আসলে, একটু অ্যাটলিস্ট আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাচলা করতে হবে, যে লাখ যেন আপনাকে ধরতে পারে, হ্যাঁ। খুঁজে পায়। বাংলাদেশের ধরেন স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে একটু কথা বলি, যেহেতু এটা খুব, আমি শিওর যে এই ব্যাপারে আপনাকে সবাই বিভিন্ন রকমভাবে জিজ্ঞেস করে। না, আমাকে এরকম কেউ জিজ্ঞেস করে না, সবাই আপনার রিসেন্টলি সাবিদিন ভাইয়ের সাথে বলছিলাম বণিক বার্তায়, ওকে, কিন্তু তাও ওরকম না আর কি। বাংলাদেশে ধরেন স্টার্ট আপ কালচার গেল 10 বছর বা 10 থেকে 12 বছর ধরে ধরেন এই জিনিসটা অনেক পপুলারাইজ হয়েছে, হওয়ার যথেষ্ট পরিমাণ কারণ আছে আমরা জানি। কিন্তু ধরেন যদি আমরা বলি যে সাকসেসফুল এক্সাম্পল আসলে সেই সংখ্যাটা কি তৈরি হয়েছে, নাকি সেই সংখ্যাটা কম? আপনার কি মনে হয়, যাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে এখন জানতেছি, যারা মানে সাকসেসফুল ধরতেছি তাদেরকে হয়তো তারা বেটার কোনো ফান্ডিং পাইছে, এটাকে আমরা একটা সাকসেস প্যারামিটার হিসেবে ধরতেছি, বা হয়তো তারা তাদের একটু বাড়াইছে, কাজের পরিধি বাড়াইছে, এটাকে আমরা হয়তো সাকসেস হিসেবে দেখতেছি। আপনার কাছে কী মনে হয় যে আসলে একটা স্টার্ট আপের সাকসেস এক্স্যাক্টলি কোনটা? আচ্ছা, মানে আমি আসলে ধরেন মানে আমাদের এখানে অনেক ধরনের ডিসকাশন আছে আর কি। মানে আমি প্রথমে একটা ইন্ট্রো দিচ্ছি, যে ইন্ট্রো দিচ্ছি হচ্ছে কি, মানে আমরা যখন ফিউচার স্টার্ট আপে শুরু করি, আসলে তখন তো স্টার্ট আপ ছিল না, আমরা নিজেরাও স্টার্ট আপ জানতাম না। 11 সালে নোবডি ওয়াজ টকিং অ্যাবাউট স্টার্ট আপ, আমরা নিজেরাও স্টার্ট আপ কি জিনিস এটা জানতাম না আসলে। তো সেই হিসেবে আমরা আসলে স্টার্ট আপ কাভার করবো এই কারণে শুরু করছি এরকম না, আমরা আসলে বিজনেস কাভার করার জন্য, মানে যারা বিজনেস শুরু করতে চায় তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আমরা বানাইতে চাই, এটা ছিল আমাদের অ্যাসপিরেশন ছিল আর কি। সো আমাদের স্টিল কিন্তু ইন্টারনালি আমরা স্টিল উই সি অল বিজনেসেস অ্যাজ বিজনেস, নট স্টার্ট আপ, এসএমই, এবং এই প্যারামিটারগুলো আসলে কোথাও ওভাবে কনসিডার করে না আমাদের এখানে, যেভাবে সবাই বলতে চায় যে এসএমই একরকম কোম্পানি। আপনি যদি এসএমই হন, আপনি জন্ম থেকে এসএমই, জীবনে এসএমইর বাইরে যেতে পারবেন না আপনি। আর আপনি যদি স্টার্ট আপ হন, তাহলে আপনি জন্ম থেকেই স্টার্ট আপ, আপনি স্টার্ট আপই, মানে আপনার বাই বর্ন একটা ব্যাপার আর কি। মানে এটা ধর্ম চেঞ্জ করা যাবে না, এরকম যে একটা ডেফিনিশন যে মানুষ দিতে চায়, এটা হচ্ছে বাংলাদেশি ফেনোমেনন, এটা দুনিয়ার আর কোথাও হয় নাই। আপনি এই সিস্টেমটা, মানে এসএমই একটা ডেফিনিশন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যেটা করছে সেটা হচ্ছে সে লোন টোন দিবে, এটা সার্টেন কোম্পানির জন্য সে
একটা সেটআপ কোয়ালিটি বা একটা ক্যারেক্টারিস্টিক্স প্যারামিটার ঠিক করছে যে আপনার রেভিনিউ যদি এতটুকু হয়, আপনার এমপ্লয়ি নাম্বার যদি এত হয়, তাহলে আপনি এই প্যারামিটারে এই লোনের জন্য আপনি এসএমই হিসেবে এলিজিবল হবেন, এসএমই হিসেবে, স্মল বিজনেস হিসেবে। এখন কোনো স্টার্টআপ যদি ওই স্টার্টআপ আমরা যাদেরকে বলি, মানে আমাদের এখানে যখন লোকজন ডিফাইন করে স্টার্টআপ, বলে যে ইনোভেটিভ কিছু হইতে হবে, এরকম টাইপের আর কি। মানে এখন ইনোভেশনকে আপনি ডিফাইন করতে পারবেন কিনা সেটা হচ্ছে পান। কারণ ইনোভেশন তো অনেক জিনিস হইতে পারে। আমি একটা চায়ের দোকান দিলাম এবং আমি চায়ের দোকানে একটা বিশাল মেশিন বসাইছি যেটা চাগুলো বানায়, সেটা তো একটা ইনোভেশন হইতে পারে। অথবা আমি ধরেন এমন প্রসেস করলাম যে আমার চায়ের দোকানে কোনো কর্মচারী নাই, সবাই নিজে নিজে চা নিয়ে খায়, এটা হইতে পারে। অথবা আমি একটা চেইন অফ চায়ের দোকান দিলাম, 1000 চায়ের দোকান দিব, আমি 1 লাখ দিব, সারা বাংলাদেশে আমার চায়ের দোকানে থাকবে, আর কারো চায়ের দোকান থাকবে না। তো আপনি ডেফিনিশন যেটা, এটা অনেক ফ্লুইড আর কি। হ্যাঁ, তো এই কারণে মানে আমাদের মনে হয় যে মানে আমাদের যারা এই কথাগুলো বলেন তাদের আরও পড়াশোনা করা উচিত। এবং অনেকেই উইথ ভেরি মানে আমি ডিপলি রেসপেক্ট সবাইকে আসলে যারা কাজ করেন, এবং সবার ইন্টেনশন নিয়ে আমার কোনো ইয়া নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে লোকজন যখন কথা বলেন, ইনফ্যাক্ট পিপল হু আর কামিং ফ্রম অ্যাব্রড, অনেক অন্য ইকোসিস্টেম থেকে আসছে, ওনারাও যখন কথা বলেন, আই সি যে ওনারা নট মাইন্ডফুল যে আসলে ওই ইকোসিস্টেম যেখান থেকে ওনারা আসছেন ওখানে আসলে এই ডিসকাশনটা হয় কি না। অত কথা সিলিকন ভ্যালির কথা বলেন। পল গ্র্যাম কিন্তু আপনার এসএমই আর স্টার্টআপ নিয়ে সে সারাক্ষণ পড়ে নাই, সে সারাদিন কথা বলছে না, সে কথা কলাম লেখা নাই এসএমই কি জিনিস। অথবা আপনি টেকক্রাঞ্চ পড়লে সেখানেও তো আমি তো কখনোই দেখি নাই যে এসএমই কি আর স্টার্টআপ কি, এটা নিয়ে তারা একটা বিশাল কলাম লিখছে, হয়তো আগে লিখছে কিনা আমি জানি না। আমি যখন থেকে টেকক্রাঞ্চ পড়া শুরু করছি আমি দেখি নাই কখনো। কারণ হচ্ছে মানে আমি যদি আপনাকে বলি যে কথা মানে আপনার স্মল বিজনেস আর কি, যেটা স্মল বিজনেস, এটা তো একটা ফাউন্ডারের ডিসিশন এবং অ্যাম্বিশনের ব্যাপার। আমি একটা স্মল বিজনেস রান করি, আমি যদি আগামীকালকে মনে করি যে না আমি স্কেল করবো এই কোম্পানিটা, আই উইল টেক ইকুইটি ইনভেস্টমেন্ট অথবা অন্য ইনভেস্টমেন্ট, তাহলে করতে পারে। আর স্টার্টআপের যে মানে এমনি স্ট্যান্ডার্ড যে ডেফিনিশনগুলো, যেমন ধরেন ওই যে 4 স্টেপ অফ এপিফানি লিখলো যে লোক আসলে অরিজিনালি মানে ওয়ান অফ দি আর্লিয়েস্ট গাইজ টু গিভ ডেফিনিশন, স্ট্যানফোর্ডের যে টিচার মানে ছিল, প্রফেসর ছিল, নামটা ভুলে গেছি আমি। ওনার কথা হচ্ছে স্টার্টআপস আর অর্গানাইজেশনস লুকিং ফর ভায়াবল বিজনেস মডেল। মানে আমি এমনি প্যারাফ্রেজ করে বললাম, মানে সেটা হচ্ছে একটা আর্লি স্টেজের একটা অর্গানাইজেশন যেটা একটা বিজনেস মডেল খুঁজতেছে, যে বিজনেস মডেল সে অপারেট করতে পারে। এটা হচ্ছে ওনার ডেফিনিশন অফ স্টার্টআপ এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এখন এটা তো যে কোম্পানি, অল কোম্পানিজ আর ডুইং দ্যাট, সব কোম্পানি তাই ডে 1-এ অথবা ডে 10-এ অথবা 10 মান্থে সব কোম্পানি তো এটাই করতেছে, যে ট্রাইং টু ফাইন্ড এ ভায়াবল বিজনেস মডেল। এখন এই কোম্পানিটা এসএমই হয় কখন? সে রেভিনিউ জেনারেট করতেছে, অ্যান্ড রেভিনিউ জেনারেট করে একটা স্টেজে গেছে, তখন সে এসএমই হইল। মানে ওই এসএমইর যে ক্রাইটেরিয়া, তখন সে তো ডে 1 এসএমই না, মানে তাকে তো আপনি ডে 1-ও এসএমই বলতে পারবেন না। তো এখন যখন আমাদের লোকজন বলে যে না এই আপনার কোম্পানি তো এসএমই, মানে হোয়াট ডু ইউ এক্স্যাক্টলি মিন? আমার কোম্পানি এসএমই অথবা আপনার কোম্পানি স্টার্টআপ, এটার মানে আপনি কি, মানে এটা তো আপনি ধরেন এই ঝামেলাটা কেন শুরু হয়েছে আপনার কি মনে হয়? মানে এটা হচ্ছে আমাদের এখানে তো কাজ নাই তো খই বাজ বলে না, আমাদের এখানে আমরা কাজ করি না। মানে এটা রবীন্দ্রনাথ বলে না, রবীন্দ্রনাথের কথা ওই যে আছে না, আমাদের আয়োজন অনেক কিন্তু কাজের আর কি, আমরা মানে বাঙালি অনেক কথা বলি, আমরা কাজ কম করি, এরকম আর কি। আমরা যারা আছি, আমরা তো আমাদের নিজেদের কাজ করতেছে না। আমি যে ইনভেস্টর, সে ফান্ড রেজ করতেছে না একটা ফান্ড বানানোর জন্য। মানে কথা আমি একটা ইনভেস্টর, আমি অ্যাজ এন ইনভেস্টর আমার জব কি, আমি যদি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম হই, আমি তো ফান্ড রেজ করবো, আমি একটা ফান্ড বানাবো, তারপর আমি ইনভেস্ট করবো কোম্পানিতে, আচ্ছা আমার কাজ। আমাদের ফাউন্ডার হই, তাহলে আমার কাজ কি? বিল্ড এ কোম্পানি এবং এটাকে গ্রো করানো, এটা হচ্ছে আমার কাজ। যে রেগুলেটর, তার কাজ কি? রেগুলেশন, পলিসি এগুলো বানানো। এখানে আমরা কিন্তু সবাই অন্য কাজ করতেছি, আমার যে কাজ ওটা আমি করতেছি, ওটা করছে না, আরেকজন কি করছে সেটা বলতেছি। অথবা ধরেন যে পলিসি মেকার, সে পলিসি বানাচ্ছে না, সে ইভেন্ট করতেছে। মানে স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড, তাই না? মানে ইটস এ ফানি। তাই আপনি ধরেন সাবমিট করতেছেন, অনেক কিছু করতেছেন, হয়তো এগুলো রিলেভেন্ট, ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ এজ এ পলিসি মেকার এটা কি? আপনি এম্পেরিক্যাল বেসিসে মানে রিসার্চ করে, গবেষণা করে পলিসি বানাবেন, এটা হচ্ছে আপনার কাজ।
এইটা যখন আপনার শেষ হবে তখন আপনি অন্য কাজ করবেন। বাকি মানে আপনার প্রায়োরিটি লিস্ট থাকতে হবে, তো টু ডু লিস্টের মধ্যে আপনি ওই যে ইফেক্টিভ এক্সিকিউটিভ পড়ে আসতে হবে। এই কী বলে ওনার নাম কি, ভদ্রলোকের নাম ভুলে গেলাম, খুবই বিখ্যাত বই। এনিওয়েজ, তা এখন আমাদের সবার প্রায়োরিটি লিস্ট মিসম্যাচ হয়ে গেছে। যে পলিসি মেকার সে ইভেন্ট করতেছে, যে ইনভেস্টর সে অন্য কিছু করতেছে, যে ফাউন্ডার সে কিছুই করতেছে না, ঠিক আছে। এবং আমরা সবাই ডেফিনিশন দিচ্ছি যে এসএমই কি, স্টার্ট আপ কি, এগুলোর আর কি। তো আমার কাছে মনে হয় ওইটার থেকে ওই ডিস্টিংশন ডাজ নট এক্সিস্ট। গ্রেট। এবং হচ্ছে এইটার ডিসিশন নিবে আপনি কি, মানে এটা তো মানে এই ডিসিশনটা কখন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন একটা কোম্পানি গো টু রেজ মানি। এখন গোয়িং টু রেজ মানিতে ডিসিশনটা নেবে কিন্তু ইনভেস্টর। আপনাকে ইনভেস্টরের কাছে চাইলে আপনাকে ইনভেস্টর বলবে যে আপনার যে বিজনেসের স্টেজ, আপনার যে গ্রোথের ট্র্যাজেক্টরি, আপনার যে মার্কেটে অপারেট করতেছেন, যে বিজনেস মডেল আমার সাথে যায় না। অ্যাজ ইনভেস্টর আমি খালি টেকে ইনভেস্ট করব, আমি খালি টেক কোম্পানিতে ইনভেস্ট করব, তো আপনি তো অন্য পিওর টেক না, এর জন্য করবো না। তো ওটা ইনভেস্টর ডিসাইড করবে, আমি আর আপনি কি, আপনাকে এসএমএস বলবো, কাকে কি বলবো, এটা তো আমার নট মাই থিং, এবং ইটস নট রিয়েলি নেসেসারি। কারণ হচ্ছে মানে আজকে যে কোম্পানিটা আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ স্মল কোম্পানি, এটার পোটেনশিয়াল কম, ফাউন্ডার ক্যান চেঞ্জ ওভারনাইট। আমরা একটু আগে যেটা বলছিলাম যে ব্যাক বেঞ্চার ছিল, সে একটা সময় মনে হয়েছে যে না আমি দুনিয়াটা চেঞ্জ করব, সে বিকেম দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি, এরকম টাইপের পিপল চেঞ্জ, কোম্পানিজ চেঞ্জ। আজকে যে কোম্পানি, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমাদের এখানে অনেকে যখন এই কথাগুলো বলে, তখন যেমন পল গ্রামের একটা এসে আছে ওয়াই কোম্পানির যে ফাউন্ডার, যে স্টার্ট আপ ইজ ইকুয়াল টু গ্রোথ। ওনার একটা এসে টাইটেলই এটা, স্টার্ট আপ ইজ ইকুয়াল টু গ্রোথ। তো আমাদের এখানে অনেকে বলতে চান যে কোম্পানি স্টার্ট আপ হতে হলে হ্যাভ টু বি ডিজাইন টু গ্রো ফাস্ট। ওনার ওই আর্টিকেলের থিসিসটা এরকম যে গ্রো ফাস্ট, কিন্তু ওখানে উনি এই কথাও বলছে যে আপনাকে সাস্টেনেবল হইতে হবে, আইডিয়াটা একটা মার্কেট থাকতে হবে, এই জিনিসগুলো উনি অনেক কথা বলছেন। এবং দেয়ার আর এ লট অফ কেবিয়েটস, নুয়ান্সেস, যেগুলো লোকজন বলে না, এবং এটা মার্কেটে মিসলিড করে। কিন্তু এটা হচ্ছে একটা। 2 নম্বর জিনিস হচ্ছে স্টার্ট আপ অরিজিনালি, যখন স্টার্ট আপ, সিলিকন ভ্যালি স্টার্ট আপ বলতে আমরা যে স্টার্ট আপের কথা আমরা বুঝি, এগুলো অরিজিনালি কিন্তু সফটওয়্যার কোম্পানি দিয়ে শুরু হয়েছে, টেক কোম্পানি মোস্ট, হ্যাঁ, সফটওয়্যার কোম্পানি। যে যেমন ধরেন 90s এই যে অ্যান্ডারসন হরউইজ 16Z নামে যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডটা আছে, অ্যান্ডারসন হরউইজ আর বেন হরউইজ যে ফান্ডটা দিছে, যেমন বেন হরউইজের একটা খুবই চমৎকার বই আছে, হার্ড থিংস অ্যাবাউট হার্ড থিংস। তো ওনাদের ওই যে কী বলে অ্যান্ডারসনের একটা আর্টিকেল ছিল, এটা হচ্ছে সফটওয়্যার ইজ ইটিং দ্য ওয়ার্ল্ড, ওয়াল স্ট্রিট জার্নালে পাবলিশ হয় এটা 90s দিকে আর কি। তো ওনার থিসিসটা হচ্ছে সফটওয়্যার কোম্পানিজগুলো পৃথিবীর সব কিছুই চেঞ্জ করে ফেলবে। এখন অনেকের ডেফিনিশন অফ স্টার্ট আপ হচ্ছে সফটওয়্যার কোম্পানিজ, কারণ সফটওয়্যার কোম্পানিজে কিন্তু আপনাকে ধরেন এডিশনাল একটা কাস্টমারকে সার্ভ করার জন্য মার্জিনাল কস্ট হচ্ছে 0। আপনাদের শেষ কোম্পানি হন, আপনার 500 কাস্টমার সার্ভ করতে যা খরচ হয়, 5000 সার্ভ করতে হয়, তো রাফলি কি খরচ হবে আপনাকে, হয়তো ওই যে খরচ হবে, সার্ভিসিং এ কিছু লোক লাগবে, দ্যাটস অল। সার্ভিসিং আপনার কোনো লোক লাগতেছে না, মূলত লোক লাগবে হচ্ছে সার্ভার টারবারে, আপনার যেন লোডটা হ্যান্ডেল করতে পারে, হয়তো আপনাকে প্রোগ্রামার, কিন্তু আপনার চেঞ্জ করতে পারে না। কিন্তু আমাদের পার্ট অফ দি ওয়ার্ল্ডে সফটওয়্যার কোম্পানি তো নাই। আপনি তো গুগল বানাইতেছেন না, আপনি তো ফেসবুক বানাচ্ছেন না, আপনি তো সেজ বানাইতেছেন না, বানাচ্ছে অনেকেই, কিন্তু আমাদের পার্ট অফ দি ওয়ার্ল্ড ইজ এ মোস্টলি এ মিক্সচার অফ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল ইন সাম ওয়েজ, অথবা ফিজিক্যাল বিজনেসেস। তো আপনার ওই ডেফিনিশন, আপনি যদি এখানেও মার্জিনাল কস্ট 0তে যদি আপনি চান যে একটা কোম্পানি স্কেল করবে, তাহলে তো ওটা তো ঘটবে না। আপনার এখানে যে মাল্টিপলস যে কোম্পানি অপারেট করবে, এই কোম্পানি তো আসলে সফটওয়্যার কোম্পানিজ না। আপনি যদি অ্যাডটেকের কথা বলেন, অ্যাডটেকও তো আপনি 0তে করতে পারবেন না। মানে আপনি যে সফটওয়্যার কোম্পানির রিটার্নের কথা চিন্তা করছেন, এটা তো এই মার্কেটে কাজ করবে, দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড এটা হচ্ছে না। এই পার্ট অফ দি ওয়ার্ল্ড আপনাকে ইটস এ ডিফারেন্ট ফিজিক্যাল ওয়ার্ল্ড, এবং আপনাকে ওই মাল্টিপলসের বেসিসে চিন্তা করতে হবে। সো অনেকেই যখন এই ডেফিনিশনগুলো কথা বলে, আমার কাছে মনে হয় যে এটা একটা রেসপন্সিবিলিটি। কিন্তু আপনি যখন মানুষকে বলতেছেন তোমারটা এসএমই, তোমার বিজনেস মডেল ঠিক নাই, কারণ বিজনেস মডেল ঠিক নাই এটা বোগাস কথা। কারণ হচ্ছে বিজনেস মডেল তো স্টোনে লেখা কিছু না, পাথরে খচিত না যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার বিজনেস মডেল তো এভরিডে চেঞ্জ হচ্ছে। আপনার বিজনেস মডেল একটা, ইফ ইটস এ গ্রোয়িং কোম্পানি, ইটস বিজনেস মডেল ইন ইভলভিং অল দ্য টাইম। আপনি যদি গ্রো করতেছেন এজ এ কোম্পানি, তাহলে আপনার বিজনেস মডেল কিন্তু ইভলভ করতেছে এভরিডে। আবার হচ্ছে আপনি চাইলে বিজনেস মডেল তো আপনি চেঞ্জও করতে পারেন। কথার কথা, আপনি গ্রিন গ্রোসারিতে এখন
আপনার সাপ্লাই চেইন যেভাবে ফাংশন করে, আপনি আগামীকালকে সকালে মনে হয় যে না এটা এফিশিয়েন্ট ওয়ে অফ, নট দি এফিশিয়েন্ট ওয়ে অফ ম্যানেজিং সাপ্লাই চেইন, আমি আই উইল ডু সামথিং ডিফারেন্টলি। আপনি সাপ্লাই চেইন চেঞ্জ করে ফেলেন, আমি নিজেই গ্রো করব, ঠিক আছে, আমি যে ন্যাশনাল হাউজিংয়ে বাসা আছে ওখানে আমি চাষ করব, ওখান থেকে চাষ করে বিক্রি করবো, আপনার বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেল। অথবা আমি লিজ নিব আমবাগান চাঁপাইনবাবগঞ্জে, আপনার বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেল। তো বিজনেস মডেল তো আপনি চেঞ্জ করতে পারেন। সো ইফ সামওয়ান ইজ সেইং দ্যাট আপনার বিজনেস মডেল ডাজন্ট সাপোর্ট স্টার্টআপ মডেল, দ্যাটস অলসো নট ট্রু। অ্যান্ড ইনোভেশন, হু ইজ ডুইং ইনোভেশন? মানে ইনোভেশন বলতে কি আদৌ কিছু আছে আপনি কি মনে হয়? মানে ডেফিনেটলি আপনি যদি নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কিছু বানাচ্ছেন, অথবা ধরেন আপনি এমন কিছু করে ফেলাইছেন আগে কি কোনো সময় করে না, মানে এটাই মনে হয় আমাদের লোকজন বলে, আমি জানি না হোয়াট দ্য মিন এক্স্যাক্টলি। ধরেন এই যে স্টার্টআপ এসএমই এগুলো নিয়ে বিভিন্ন রকম ফতোয়া দাও, আমি এগুলোকে ফতোয়াই বলি যে তকমা দিয়ে ভালো দেওয়া কথা যে বলছেন, হ্যাঁ কথা বলছেন। তুমি নাস্তিক, তুমি আস্তিক, ওই টাইপের একটা ব্যাপার আছে। তুমি এসএমই, তুমি কি বলো ওটাকে স্টার্টআপ বা এটা, এই ডেফিনেশনগুলো আমার মনে হয় অনেক ধরনের, ধরেন একই রকমভাবে যেমন একটা মিসকমিউনিকেশন তৈরি করে, অনেক ইয়াং বাচ্চাদের জন্য এটা আবার আরও মিসলিডিং আর কি। ধরেন ও যখন কেরিয়ার শুরু করে লাইফের, ও দেখা যায় যে ও হয়তো একটা স্টার্টআপ ফাউন্ডার হবে, এভাবে একটা ড্রিম দেখে যে ওকে 10 বছর ভিতরে আমার কোম্পানি এখান থেকে এখানে চলে যাবে, ফান্ড বর্ণ সব কিছুর জন্য এরকম ছোটাছুটি করে। তো বাংলাদেশের মতো জায়গায় বা হয়তো এই সময়টা পৃথিবীর সব জায়গায় হয়তো ফান্ড অতটা অ্যাভেলেবেল না যে অতটা পাওয়া যায়। একটা সাডেন টাইম পরে সে হয়তো ওইরকমভাবে মোটিভেটেড থাকে না, ডিমোটিভেটেড হয়ে যায়, পরে তার না জব লাইফে কেরিয়ার হয়, পরে তার না এন্টারপ্রেনার লাইফে কেরিয়ার হয়। আমি এরকম কিছু এক্সাম্পল দেখছি এবং এগুলো খুবই প্যাথেটিক। মানে আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো তৈরি হয় কি এই ধরনের ইনফরমেশনগুলোর কারণে না? এটাকে ওভার রোমান্টিসাইজ করা হয় বা ওভার ফ্যান্টাসাইজ করা হয়, এই ব্যাপারটাকে? আমি আপনার একটা প্রশ্নের উত্তর না দিয়ে আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা প্রথম প্রশ্নের উত্তরে যাই যে সাকসেসফুল আছে কিনা, ওটাতে যাই, তারপরে এটাতে আসে। মানে মিসলিডিং ইন এ সেন্স, এটা একটা প্রবলেমেটিক ইন এ সেন্স যে এটা আসলে এক্স্যাক্টলি প্রবলেমেটিক না, কিন্তু আপনার এই ফ্রেমে চিন্তা করাটা ইটসেলফ তো কোনো ইন্টেলিজেন্ট লোকের কাজ না। কারণ হচ্ছে আপনি ক্লোজ করে দিলেন জিনিসটা, ওয়াইরাস ইটস ফ্লুইড, তাই না? দুনিয়াতে সব জিনিসই ফ্লুইড আসলে, ট্রু, বেশিরভাগ জিনিস ফ্লুইড অ্যান্ড ইটস চেঞ্জিং অল দি টাইম। সেখানে আপনি বলতেছেন যে এই ডেফিনিশনগুলো তুমি এইটাই মানে আপনি যদি আসলে অ্যাজ এ থিঙ্কিং হিউম্যান বিইং হন তাহলে তো আপনি সেটা করবেন না, তাই না? স্মল বিজনেসেস গ্লোবালি সব জায়গায় স্মল বিজনেস 60% অফ দি ইকোনমি, সেটা ঠিক আছে, কিন্তু সাম স্মল বিজনেসেস যদি কালকে চিন্তা করে যে না আমি আসলে আই ওয়ান্ট টু কম্পিট উইথ মার্ক জাকারবার্গ, তাহলে সে তো করতে পারে। আচ্ছা, অ্যাম্বিশনের ফ্যাক্টর অফ অ্যাম্বিশন, ফ্যাক্টর অফ হয়তো তাকে কোম্পানিটা একটু বেটা দিক ওদিক করতে হবে, দ্যাটস এ ডিফারেন্ট গেম। কিন্তু সেটা তো আসলে ডেফিনিশনে ফালাইলে, যেটা মানে আমাদের এখানে যেভাবে ডিসকাশন হয় যে হুটহাট লোকজন এসে একজন আরেকজনকে বলছে ভাই তুমি তেসামি, আমার তখন এটা মানে একদম তকমা দিয়ে দেওয়া, হ্যাঁ তকমা দিয়ে দেওয়া। অথবা ধরেন ফেসবুকে দেখি একজন বলতেছে ভাই এটা তো এসএমই, এটা তো এই, হ্যাঁ বললাম যে why do you need to think about that? It's a business at the end of the day. At the end of the day, it's not useful frame of thinking. মানে আপনি what are you exactly trying to achieve here? What's the goal? মানে আপনি তো সব অ্যাকশনের এটা তো গোল আছে যে you want to have out of something করতে চাচ্ছেন, তো what's the goal? এবং বাংলাদেশ ব্যাংক হয়তো can come up with the definition of startup, কারণ হচ্ছে সে ফাইন্যান্স নিয়ে ডিল করতেছে, সেটা তো ধরেন আলাদা প্যারামিটার, সেটা আলাদা প্যারামিটার, ওর প্যারামিটার, সেটা কিন্তু আমার আপনার প্যারামিটার না। এখন সেও কিন্তু অনেক সময় এটার কারণে মিসলেড হয় যে সে প্যারামিটারে ঢুকাই দিছে যে ইনোভেটিভ হইতে হবে। এখন ভাই তুমি যদি এইটা প্যারামিটারে ঢুকাও তাহলে তোমাকে ইনোভেশনের ডেফিনিশন ঠিক করতে হবে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ইনোভেশন। ইট হ্যাজ টু বি, ইজ ইট সামথিং আসমান থেকে আসতে হবে এরকম কিছু ইনোভেশন আপনি এটা চাচ্ছেন, কথা এরকম আর কি। তা আমার কাছে মনে হয় যে এটা প্রবলেম আর কি, সাকসেসফুল হয়েছে কিনা এটা। আমরা ব্রডলি বিজনেস দেখি। আমি আসলে মানে আমি যে জন্য এই লম্বা কথা বললাম সেটা হচ্ছে আমরা ফিউচার স্টার্টআপে যদিও আমাদের নামের সাথে স্টার্টআপ আছে, এটার ফলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ইন এ ওয়ে, অ্যাডভান্টেজ ইন এ ওয়ে যে লোকজন আমাদেরকে অ্যাসোসিয়েট করে এটার সাথে। বাট আমাদের কনটেক্সটে, বাংলাদেশি কনটেক্সটে, ইন্টারন্যাশনালি আমি যদি আমেরিকাতে অপারেট করতাম তাহলে আই উড বি ভেরি হ্যাপি যে আমরা স্টার্টআপ কভার করি। It's very fine, it's very good for us, it's a huge market and all this. Bangladeshi context we see everything as a business. Okay. আমরা not interested in যে আপনি এই ডিফারেনশিয়েট করা, এই ডিফারেনশিয়েট আমি ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, আমি এটা ইন্টারেস্টেড না, আমি এটা করছি না। আমরা এই ক্ষেত্রে সাকসেসফুল যদি আপনি বলেন সেটা আমি বলবো যে অনেক কোম্পানিতে আমরা মিস করেছি যেগুলো সাকসেসফুল হয়েছে এই প্যারামিটারে। আবার
নতুন যদি আপনি স্টার্ট আপের মধ্যেও বলেন, কিছু কোম্পানি এমনি যদি অনেস্টলি বলি হচ্ছে আমাদের আসলে আরও অনেক কাজ করতে হবে, ঠিক আছে? মানে আপনি যদি স্টার্ট আপ ইকোসিস্টেম ট্যাগ অ্যান্ড এগুলোর কথা যদি বলে, আমাদের অনেক কাজ করতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তো আমাদের আসলে মাল্টিপল অ্যাঙ্গেলে অনেক কাজ করতে হবে। একটা অ্যাঙ্গেল তো হচ্ছে আমাদের আসলে মোর ক্যাপেবল ফাউন্ডার্স দরকার, মোর ক্যাপিটাল অপারেটর্স দরকার, এই জিনিসগুলো আছে। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দি ডে হাউ লার্জ ইউর কোম্পানি বিকামস ইজ এ ফাংশন অফ আপনি অ্যান্ড মার্কেট, তাই না? মানে আমি এবং মার্কেট কীভাবে ইন্টারেক্ট করতেছে যে ফাউন্ডার, সেটার উপরে ডিপেন্ড করে। একটু আগে যেটা বলছিলাম যে মানে পিপল হু গেট থিংস ডান, দে গেট থিংস ডান। আপনি আমাদের এখানে করাটা অনেক কঠিন। আমাদের অনেক লোকজন এই জন্য বাইরে গিয়ে কিন্তু অনেক বিশাল কিছু করতেছে, বাংলাদেশে থাকতে সে টাইনি ছিল এরকম টাইপের। এটা হচ্ছে কারণ আমাদের যেমন ওইটা একটা ফাংশন, তো ওই জিনিসগুলো। কিন্তু ইন দ্য মিন টাইম আমি বলছি টেকে অনেক ইন্টারেস্টিং কোম্পানি এই 10-11 বছরেও কিন্তু হয়েছে। ওনারা হয়তো নিজেদেরকে স্টার্ট আপ বলে না, আমরাও ওনাদেরকে স্টার্ট আপ বলি না, বাট তারা গুড বিজনেসেস এবং লার্জ বিজনেসেস, সাইজেবল এমপ্লয়ি করছে। যেমন ধরেন আমি যদি মানে এখন ব্রেন স্টেশনকে কেউ স্টার্ট আপ বলবে কি বলবে না এটা জানি না। আমরা যখন ব্রেন স্টেশনকে প্রথম কভার করি 2000 বেশ অনেক আগে শুরুর দিকে, তখন ওনাদের এমপ্লয়ি সাইজ ছিল রাফলি 150-200 ঘরে। এখন মানে ওনারা 1000, হ্যাঁ মিনিমাম 1700, হ্যাঁ নিয়ারলি 1000-এর দিকে চলে গেছে ওনারা। হ্যাঁ, সো দ্যাটস এ মিনিংফুল সাকসেস আমি বলবো। এরকম অনেক সফটওয়্যার কোম্পানি আমরা ওই সময় কভার করছি, যেগুলো সফটওয়্যার কোম্পানিজ দে আর ডুইং ভেরি ওয়েল। আমরা কভার করি না এরকম সফটওয়্যার কোম্পানিজ ডুইং ভেরি ওয়েল ওরকম। আবার যদি আপনি ফান্ডেড কোম্পানি ইনভেস্টমেন্ট রেজ করছে এরকম, আমাদের এখানে তো ওরকম মিনিংফুল ইনভেস্টমেন্ট হয় নাই। মানে মার্কেটে যেমন এই যে স্টার্ট আপ এসএমইর এই ডিসকাশনের ফারাই পড়া, এটা কিন্তু ব্যাড রেপুটেশন তৈরি হয়েছে যে স্টার্ট আপ যারা করে ওরা প্রচুর টাকা পয়সা রেজ করতেছে এবং খালি বাড়ি বানাইতেছে এবং রিয়েল এস্টেট কিনতেছে, ঠিক আছে, অথবা কানাডা চলে যাচ্ছে। অথচ বাংলাদেশের টোটাল, আমরা ওই যে ই কমার্স নিয়ে একটা রিপোর্ট করছি, দি স্টেট অ্যান্ড ফিউচার অফ ই কমার্স নামে, হোয়াইট পেপার, এই বছরের শুরুতে জানুয়ারিতে। আমরা দেখলাম যে বাংলাদেশের টোটাল ই কমার্স সব ই কমার্স মিলে কিছু লার্জ ওয়ান বাদ দিয়ে দিলে, একটা লার্জ ওয়ান বাদ দিয়ে দিলে, সবাই মিলে $200 মিলিয়ন ফান্ড রেজ করে সবাই মিলে। হ্যাঁ, ইন্ডিয়াতে একটা কোম্পানিও $1 বিলিয়ন ফান্ড রেজ করেছে, অনলি ওয়ান কোম্পানি। চিন্তা করেন, আমাদের 10x ইন্ডিয়া হয়তো, কিন্তু আপনার ওদের আমরা দেখলাম ওদের টোটাল ই কমার্সে, আমার ওই সময় আমি এক্সাক্ট নাম্বারটা নাই, রিপোর্টটা ডাউনলোড করে পড়লে এক্সাক্ট নাম্বার পাওয়া যাবে, মানে 77 বিলিয়ন আর সামথিং হচ্ছে মনে হয় এক বছরে এরকম ই কমার্স ইনভেস্ট হয়েছে, এরকম কিছু একটা। সো আমরা যদি 10x হয় ওরা আমাদের, তাহলে তো আমাদের 7 বিলিয়ন টাইপের কিছু একটা আমাদের হওয়া উচিত ছিল। সেখানে মাত্র 200 মিলিয়ন, মানে টোটাল 200 মিলিয়ন হবে না আসলে, টোটাল হবে না আর কি, এটা লেস দ্যান 200 মিলিয়ন। মানে এইটা ধরেন কারণ কি হতে পারে? আমরা ওইভাবে করে গ্রো করি না, ইনভেস্টররা ওই বিষয়ে আগ্রহ পাচ্ছে না, এরকম কিছু? এগুলোর একটা তো মানে এগুলো তো ফাংশন অফ কমপ্লেক্স, অনেক কিছু ফ্যাক্টর আর কি। আপনার এখানে ইনভেস্টমেন্ট কেন হয় না আমাদের এখানে? একটা ফ্যাক্টর হচ্ছে তো অফকোর্স আপনার ইনভেস্টেবল কোম্পানি লাগবে, ইনভেস্টেবল অপারেটর লাগবে। সো ইটস এ ফাংশন অফ ক্যাপাবিলিটি আর কি। সো এটা হচ্ছে একটা ফাংশন। এটা আবার সেকেন্ড হচ্ছে আপনার পলিসি অলসো এ ফ্যাক্টর, যে হাউ ইজি ইট ইজ টু ইনভেস্ট, হাউ ইজি ইট ইজ টু ডু বিজনেস, এই জিনিসগুলো দ্বিতীয় ফ্যাক্টর। তো এই দুইটা প্যারামিটারে তো আমরা ফেল করি, তাহলে এই দুটো নিয়ে আমি ডিটেলে বলতেছি না, ঠিক আছে। তারপরে থার্ড প্যারামিটার হচ্ছে বাংলাদেশের লোকেশনটা, আমরা একটা লোকেশন ওয়াইজ জিওপলিটিক্যালি বলতেছি আমরা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমরা আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে। যেটা হয়েছে যে যেমন ধরেন আপনার সাউথ ইস্ট এশিয়া যদি বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখানে একটা ব্লক আছে এসি যেটা এসিএ বল, যেটা সাউথ এশিয়া, আসিয়ান এসব কান্ট্রিজে, ভিয়েতনাম ওইদিকে। সো এখন অনেক ইনভেস্টর যখন ইনভেস্ট করছে ইন্টারন্যাশনাল যারা আর কি, তো ওরা আবার এই ম্যান্ডেটগুলো হয়তো রিজিওনালি ম্যান্ডেট করছে, যে আমি সাউথ ইস্ট এশিয়ার জন্য একটা ফান্ড করলাম, এটা সিঙ্গাপুর থেকে শুরু করে ভিয়েতনাম পর্যন্ত এইসব জায়গায় আমি অ্যালোকেট করবো, ইনভেস্ট করবো। তো আমরা তো ওই গ্রুপের সাথে পড়ি না, পরে আমরা ওখান থেকে বাদ পড়ে গেছি, ওটা জানা। এদিকে মিনা আছে, মিডল ইস্ট অ্যান্ড ইস্ট আফ্রিকা না, মিনা, হ্যাঁ মিডল ইস্ট অ্যান্ড ইস্ট আফ্রিকা নাকি এরকম মিনা আর কি। তো ওখানে পাকিস্তান আবার ওটার সাথে গেছে, মিনার সাথে গেছে। পাকিস্তানকে ওরা আবার বন্ধু ভাই মনে করে, ওরা পাকিস্তান নিয়েছে, আমরা কাঁদেরকে নেয় নাই। আমাদের এখানে অবশ্য ওরা মিডল ইস্টার্ন ইনভেস্টার এখন ইনভেস্ট করতেছে, ইন্টারেস্ট নেয়, আমাদের এখানে করতেছে, ইন্টারেস্ট আছে আমাদের মার্কেট সম্পর্কে।
মার্কেট নেই। তো আমরা ওদের সাথেও যাই নাই, তো আমরা স্ট্যান্ডার্ড হয়ে গেছি। তো বাংলাদেশ তো একটা ছোট মার্কেট, এটার জন্য তো কেউ আসলে ডেডিকেটেড ফান্ড অ্যালোকেট করবে না আপনাকে, আপনি এটা হ্যাসেল তো। আবার আমরা হচ্ছে ইন্ডিয়ান নেইবার। এখন বাংলাদেশে যে অ্যাডটেক কোম্পানি আছে, ইন্ডিয়াতেও তো অ্যাডটেক কোম্পানি আছে। কথার কথা, আপনি একটা সিলিকন ভ্যালি বেস ইনভেস্টার, ইন্ডিয়ান মার্কেট হচ্ছে 100 বিলিয়ন 100 বিলিয়ন লোক নাকি ওদের, 100 বিলিয়ন, আসলে কি 100 বিলিয়ন না বোধহয় 1 বিলিয়ন নাকি 100 কোটি, 100 কোটি, হ্যাঁ হ্যাঁ 1 বিলিয়ন 1 বিলিয়ন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ 1 বিলিয়ন 100 কোটি, হ্যাঁ। সো 1 বিলিয়ন কি 100 কোটি? আর কিছু একটা হবে, আমরা নাম্বার বুঝি না, ঠিক আছে। তো আপনার হচ্ছে, তো ইন্ডিয়া তো আমাদের 10x মার্কেট। তো দুইটা স্টার্ট, যে তার কাছে যদি দুইটা যায় ইনভেস্টমেন্ট পিস চায়, একটা পিস হচ্ছে ধরেন বাংলাদেশ ইন্ডিয়ান, তাহলে তো যার টাকা আছে সে ইন্ডিয়াতে যাবে, তার টাকা কম আমাদের এখানে বাংলাদেশে আসবে, এরকম আর কি। সো সেই হিসেবে আমরা ওদিকেও কম্পিটিশনে ডিফিকাল্ট পজিশন। আবার যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লোকাল কোনো ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম গড়ে উঠে নাই। মানে আপনি যদি ইন্টারন্যাশনাল ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে তো আপনার লোকাল একটা ট্র্যাক রেকর্ড থাকতে হবে, অথবা ওরা আইসিয়া কার সাথে কাজ করবে, যদি কো ইনভেস্টও করতে পারে, এগুলো যদি করতে পারে। কিছু কিছু কো ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু আইডিয়ালসির সাথে অনেকে করছে, তারপরে অ্যাঙ্করলেসের সাথে অনেকে করছে। সো যদি আমাদের এই 10 বছরে আমাদের লোকাল অনেক একটা ভিসি অথবা 10টা ভিসি মিলে যদি 100টা ইনভেস্টমেন্ট করতো অথবা 200টা ইনভেস্টমেন্ট করতো, তাহলে কিন্তু এই আপনার একটা ভাইব্রেন্সি তৈরি হতো। তখন ইন্টারন্যাশনাল ইনভেস্টররাও মনে করতো যেটা, যেমন ধরেন আমাদের লোকাল ভিসি সবার থেকে তো এক্সেলেটিং এশিয়া, যে সিঙ্গাপুর বেসড যে এক্সেলেটর প্রোগ্রাম ইনভেস্টমেন্ট ফান্ড, ওরা অনেক বেশি কোম্পানিকে, বাংলাদেশি কোম্পানিকে ব্যাক করেছে। ওদের অনেক, প্রায় প্রতি বছর প্লাস মনে হয়, প্রতি বছরই তো একটা দুটো কোম্পানি পেয়ে যাচ্ছে। সো আমাদের যদি ওরকম মিনিংফুল ইনভেস্টমেন্ট হয়তো, লোকালি একটা ফান্ডিং সিনটা ভাইব্রেন্ট হইতো, অনেক কয়েকটা বেশি যদি নিজেরা ফান্ড রেজ করতো, ইনভেস্ট করতো, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাহলে হতো আর কি। তো আমরা অনেকগুলো প্যারামিটারে নোয়ার, এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে তো এই ফাংশনসগুলো আপনি যদি স্টার্ট আপ ইকোসিস্টেম অথবা এই যে বিসি ফান্ডেড কোম্পানিজ উইল বি ডুইং ভেরি গুড, ওরকম জিনিসপত্র এক্সপেক্ট করেন, তাহলে তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো মিক্সচারেই তো আপনার কিছু একটা প্রডিউস হবে। তো সেদিক থেকে বলবো যে সেটা অলসো ইম্প্যাক্টেড, যেটা বলছিলাম সেটা অলসো ইম্প্যাক্টেড আপনার এই যে আপনার স্টার্ট আপ সাকসেস রেশিও আমরা যেটা ক্যালকুলেট করতে চাই, সেটা তো ইম্প্যাক্টেড হয়েছে। আমি আশা করতেছি যে $1 বিলিয়ন কোম্পানি হবে। তো $1 বিলিয়ন কোম্পানি হওয়ার জন্য তো তার ওইটা থাকতে হবে যে সে ফান্ড রেজ করছে, বা ওইরকম টাইপের সিগনিফিক্যান্ট ফান্ড তাকে রেজ করতে হবে, কাপল অফ 100 মিলিয়ন হয়তো তাকে রেজ করতে হবে। আবার অলসো মানে এখন আমি যে কমপ্লেক্স সিনারিওটা বললাম, সেটা হচ্ছে টাইড উইথ আপনার হিউম্যান রিসোর্সেস অ্যান্ড পলিসিস অ্যান্ড মার্কেট, সব কিছু মিলে আর কি। তো আমাদের জন্য ওইটা এখনো স্টিল আই থিঙ্ক স্টিল ক্লিক করে না আমাদের জন্য এখনো আর কি। এখন এটা আনফর্চুনেট হইতে পারে যে দ্যাটস ইট, আর কিছুই হইতো না, যা হওয়ার হয়ে গেছে, যা হবে না তা হবে না, এটা আমাদের এরকমই থাকবে, এটা হইতে পারে। আর আমরা স্টিল ইন মানে জার্মিনেশন পিরিয়ড বলতে পারেন আর কি, আমরা হয়তো স্টিল একটু টাইম লাগবে হয়তো, এরকম আর কি। এটা অলসো ডিপেন্ডস অন পলিটিক্যাল উইলিংনেস এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। পলিসি মেকাররা কীভাবে ডিসিশন নেয়, কোন দিকে যাবে, ওই জিনিসগুলোর উপরে আর কি। আমাদের ভাই এখন বিগত কয়েক বছরে আমাদের অনেক কিছু ধরনের এটা ডিফারেন্টভাবে আমরা টেকের সাথে রিলেটেড, যেমন হেলথ টেক, এডুটেক, এগ্রিটেক, এইগুলো কেন করা হচ্ছে? আপনার কি মনে হয় যে এটা কি সেই স্টার্ট আপ একটা ভাই বানার জন্য? নর্মালি এগ্রি বিজনেস তো আগেও ছিল, এখনও ছিল। ধরেন যেই কাজগুলো এখন এগ্রিটেক কোম্পানিরা করছেন, সেই কাজগুলো আগে ছিল। বা হেলথ টেক বলতে যেটা বোঝা, একটা ইনোভেশন হয়তো অ্যাড করা হয়েছে যে আপনি অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন, সেগুলো তো অনেক যুগ ধরেই ছিল। তারপরে এডটেকের কথা যদি বলি, মানে ইউটিউবের শুরু থেকেই এডটেক ছিল, মানে ইউটিউবের ওয়ান অফ দ্য মেইন পপুলার চ্যানেলগুলোতে এডটেক টাইপের ছিল। এই জিনিসগুলো এখন এত পপুলারাইজ হওয়ার কারণ কি, বা এই জিনিসগুলো কি কেন, টার্মগুলো তো পপুলারাইজ কেন হচ্ছে? না, একদিক থেকে মানে কমিউনিকেশনের জন্য তো মেক সেন্স যে আপনি হয়তো টেক এনেবলড একটা অর্গানাইজেশনের জন্য আপনি টেক লাগাইছেন, প্রতি অর্গানাইজেশনই টেক এনেবল হইতেই হবে। হ্যাঁ, এখন এইটা কিন্তু ধরেন এই ক্যাটাগরাইজেশন সবাই কিন্তু একইভাবে ক্যাটাগরাইজেশন করে না আর কি। যেমন ধরেন
অনেক কোম্পানি আছে, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে যারা হেলথ কেয়ার ইনভেস্ট করে, মানে হেলথ টেকনোলজি কোম্পানিতেও ইনভেস্ট করে, আবার ওরা ওরা ওদের ব্রড ক্যাটাগরি হচ্ছে ওরা হেলথ কেয়ার ইনভেস্ট করে। সো এখানে হেলথ টেকনোলজি কোম্পানি থাকতে পারে, অনলি হেলথ কেয়ার কোম্পানি থাকতে পারে, মানে ধরেন ফার্মেসি হসপিটাল থাকতে পারে, অথবা মেডিসিন কোম্পানি থাকতে পারে। আবার অনেকেই হচ্ছে অনলি হেলথ টেকনোলজি কোম্পানিতে ইনভেস্ট করে, হেলথ টেকে ইনভেস্ট করে। হেলথ টেক বলতে ডিজিটাল এনেবলড অথবা টেকনোলজির সাথে খুবই কানেকশন আছে আর কি। তো আমার কাছে অবশ্য এই ডেফিনিশনগুলো সাদা চোখে প্রবলেমেটিক মনে হয় না। ওকে, মানে এই না টার্মসগুলো আর কি, হেলথ টেক বলেন, এডুটেক বলেন, শুনতে আমার তো ভালোই লাগে। এডুকেশন টেকনোলজি বলেন, এগুলো আমার কাছে মনে হয় না যে প্রবলেমেটিক আর কি। সো আমি খুব একটা ওয়েট না দেয়া বা দেয়ার ওটা ডিফারেন্সিয়েট করতে চাই না। ধরেন আমার মাঝে মাঝে মনে হয় যে ব্রডলি যেমন আমরা যেভাবে যেমন ফিউচার স্টার আমরা যখন কোনো কোম্পানি কভার করি, তো আমাদের তো ক্যাটাগরাইজেশন থাকে যে কোন ইন্ডাস্ট্রির কোম্পানি আর কি। তো আমরা বোথ ইউজ করি, যে এডুকেশনের কোম্পানি হলে এডুকেশন হয়তো ক্যাটাগরি ইউজ করতেছি, অনেক সময় এডুকেশন টেকনোলজি কোম্পানি হলে অ্যাডটেক কোম্পানি ইউজ করতেছি, অথবা এডুকেশন টেকনোলজি ইউজ করতেছি, ওইরকম ক্যাটাগরেশন ইউজ করতেছি। ওইটা ওখানে কাজে লাগে, একদম কিছুটা কনফিউশন তৈরি করে অনেক সময়, বাট এটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। ওকে, হ্যাঁ, হ্যাঁ, বিগত কয়েক বছরে যেমন ধরেন যদি বলি, বেশ কিছু কোম্পানি খুব এক্সট্রিম গ্রোথ বা এই জিনিসটা ইনশিওর করার জন্য তারা আসলে প্রাইসে অনেক ডাম্পিং করে। মানে আমি যদি একদম স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি, ধরেন এডটেকগুলোর কথা যদি বলি আমি, যে তারা তাদের ট্রেনিং বা তাদের অনলাইন যে কোর্সগুলো আছে সেগুলোর প্রাইস মানে ভয়াবহ রকমভাবে ধরেন কমায় ফেলছে বা কিছু করে ফেলছে। এতে যেটা হচ্ছে যে রেগুলারলি মানে যে কোনো জায়গাতে প্রাইস ড্যাম্পিং একটা খারাপ জিনিস। মানে যারা আসলে এত গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি না, যারা ধরেন একটু ছোটো টাইপের কোম্পানি বা যারা আসলে প্রপার ছোটো কিছু কন্টেন্ট করে ছোটোভাবে কাজ করতেছে, তাদের জন্য তো আবার খুব করা ঝামেলা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি যদি আবার বলি, ধরেন গ্রোসারি টেক বা অন্য যে কোনো কোম্পানিগুলোর ক্ষেত্রে, তারাও কিন্তু ওই মার্কেট গ্র্যাব করার জন্য বিশাল ধরনের ডিসকাউন্ট দেওয়া, প্রাইস নিয়ে অনেক ধরনের জিনিস করা, ওখানে কিন্তু একই রকম জিনিস আমরা সাফার করতেছি। এই জিনিসগুলো আসলে এগুলো থেকে আসলে ওয়ে আউট কি? এগুলো তো ভালো না, লং রানে এটা কোনো সময় ভালো না। সে না নিজে বিজনেস করতে পারতেছে, না আরেকজনকে বিজনেস করতে দিচ্ছে। আপনার কি মনে হয়? মানে এখানেও আমার কাছে মনে হয় যে ধরেন অনেক সময় আমরা কিন্তু মানে স্টার্ট আপ নিয়ে যখন ডিসকাশন হয়, তখন আমি দেখছি যে আমাদের মধ্যে এক ধরনের একটা টেন্ডেন্সি আছে যে স্টার্ট আপকে একটা বেড়া দিয়ে দেয় আর কি। মানে এটা হচ্ছে স্টার্ট আপ এবং এই দুনিয়াতেই খালি এই ঘটনাগুটুকু হলো ঘটে। এটা সবসময় ঘটছে, সব জায়গায় ঘটছে। এই প্রাইস ডাম্পিং কিন্তু স্টার্ট আপরা প্রথম করতেছে, এটা তো বড় বড় কোম্পানিরা সারা জীবন করতেছে আর কি। তো সেক্ষেত্রে আপনাকে মানে সেজন্যই তো লার্জ কংগ্লোমারেটস হয় আর এসএমই গুলো মারা যায়। হ্যাঁ, মানে ধরেন মানে সামওয়ান ইটস সামওয়ান এলস, মানে দ্যাটস খুবই ইয়ে আর কি। সো লার্জ কোম্পানিজটা এসেনশিয়ালি মনোপলাইজেশনের স্ট্র্যাটেজি হচ্ছে আপনার এটাই। আপনি ধরেন প্রাইসে খুবই কম্পিটিটিভ প্রাইস দেবেন, অ্যামাজনের মতো কোম্পানি করছে ধরেন আপনার, অথবা এমনি রেগুলার কোম্পানি কিন্তু এই কাজ করে, যে নট লাইক আমরা যেভাবে ডেফিনিশনালি স্টার্ট আপ বলি এরকম আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে এই যে প্র্যাকটিস, এটা কিন্তু স্টার্ট আপরা প্রথম করছে এরকম কিছু না, ইটস এ কমন বিজনেস প্র্যাকটিস। যেটা মানে স্টার্ট আপের জন্য যেটা আমি বলবো যে কিছুটা মানে যদি আপনি খুবই স্পেসিফিক বলেন, সেটা হচ্ছে অনেক ফান্ডেড কোম্পানি টেন্ড টু রান আফটার কুইক গ্রোথ, এই জন্য ধরেন অনেক লস দিয়ে সে করছে আর কি। এবং ওটার জন্য হয়তো তার একটা মানে এন্ড গোল মাথায় নাই, এটা ধরেন আমি আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি আর কি, মানে এই প্রসেসের মধ্যে দিয়ে ওয়্যার আই ওয়ান্ট টু গো, ওই জায়গায় তার হয়তো একটা এন্ড গোল মাথায় নাই। এটার হয়তো মার্কেটের যে ইম্প্যাক্টটা সে হয়তো সেটা নিয়ে ভাবতেছে না। মানে যদি এন্ড গোল মাথায় না, আমার টার্গেট যদি হয় যে আমি একটা সার্টেন মার্কেট শেয়ার ওন করবো, ওইটার জন্য আমি করতেছি, অ্যান্ড দেন দিস ইজ মাই এক্সিট প্ল্যান, এভাবে আমি আবার রিকভার করবো লসটা, ওটা যদি হয় তাহলে দ্যাটস ফাইন। আবার যদি অন্যটা হয় তাহলে সেটা অনেক সময় ওই কোম্পানির জন্যই আসলে ইটস নট গুড ফর দ্যাট কোম্পানি, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আপনি মার্কেটটা নষ্ট করতেছেন, ওই জিনিসগুলো হয় আর কি। সো ওইটা হচ্ছে আপনার অনেক সময় যারা অপারেটর তাদের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আর যদি আপনি পিওর কম্পিটিটিভ সেন্সে বলেন, যে প্রাইস ডাম্পিংয়ের পিওর কম্পিটিটিভ সেন্সে বলেন, যে একটা কোম্পানি
কনসিস্টেন্টলি প্রাইস দাম করতেছে এবং এটার ফলে মার্কেটে এক ধরনের কি বলে এক ধরনের মার্কেটের নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে তো রেগুলেটরি ইন্টারভেনশন অনেক সময় হতে পারে, মানে অনেক সময় অ্যান্টি ট্রাস্ট টাইপের জিনিসপত্র হয় অন্য মার্কেটে। আমি বলছি আমাদের এখানে এগুলো কতটুকু পসিবল যায় না, অ্যান্টি ট্রাস্ট নিয়ে আমাদের এখানে আমরা কখনো কোনো কিছু দেখি না এরকম কিছু। সো ধরেন ওই অ্যাসপেক্টগুলো আসতে পারে হয়তো আর কি, ওই ডিসকাশনটা হইতে পারে যে এই কোম্পানিটা মনোপলাইজ করতেছে আনএথিক্যালি মার্কেটে, তখন ওটা নিয়ে আপনি অ্যান্টি ট্রাস্ট না হলেও আপনি হয়তো কথা বলতে পারেন এজ এ প্লেয়ার ইন দ্য মার্কেট, আপনি হয়তো কথা বলতে পারেন, ওটা অল্টারনেটিভ হতে পারে। কিন্তু আমি প্র্যাকটিসটা আমি অ্যাসোসিয়েট করবো না অনলি উইথ স্টার্টআপ আর কি। বাংলাদেশে ধরেন বিগত কয়েক দশকে ধরেন বেশ কিছু ধরনের বড় ধরনের স্ক্যাম হয়েছে, এটা আমরা সবাই জানি। সেটা জমি জমা নিয়ে হয়েছে বা হচ্ছে, সেটা ধরেন ই কমার্স নিয়ে হলো, সেটা বেটিং সাইটগুলো নিয়ে হলো, সেগুলো আবার ধরেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বানায় সেটা নিয়ে হলো। মানে বাংলাদেশের মানুষ অলওয়েজই এই ধরনের স্ক্যামের শিকার হয় এবং তারা অলওয়েজ রেডি যে নেক্সট স্ক্যাম কবে হবে সেটাতে ধরেন আমি ধরা খাবো। হ্যাঁ, সো আপনার কি মনে হয় নেক্সট স্ক্যাম কোন প্লেসে আসতেছে? মানে আমি অবশ্য আমি স্টিল কন্ট্রারিয়ান না, এটাই আমার কাছে মনে হয় যে সবাই হয়তো এটাই ফিল করে। সেটা আমি বলবো যে স্ক্যাম বাংলাদেশে হয় সেটা কিন্তু নট নেসেসারিলি। ধরেন MLM যেটা মাল্টি লেভেল মার্কেটিং, এটা তো আমেরিকাতে শুরু হয়েছে, মানে এটা তো ফাউন্ডার যে মানে কনসেপ্ট করছে যে আইডিয়াটা, এটা কিন্তু আমেরিকায় শুরু হয়েছে। আমেরিকাতে ধরেন আপনার এই যে থেরানোস হয়েছে, যে ব্লাড ড্র ওই যে একটা কোম্পানি এক ফোঁটা ব্লাড থেকে সব টেস্ট করে ফেলবে, একটা কোম্পানি করলো না, একটা মহিলা, যেটা নিয়ে একটা বিশাল বিখ্যাত বই হয়েছে, ব্যাড ব্লাড নামে একটা বই লিখলো, যে টিভি সিরিজে সম্ভবত হয়েছে একটা নেটফ্লিক্সে। সো আমেরিকাতে হয়েছে, বিলিয়নস অফ ডলার রেজ করছে, হেনরি কিসিঞ্জার হচ্ছে ওটার অ্যাডভাইজার ছিল ওই কোম্পানির, মানে এরকম অনেক লোক, মানে বিশাল বিশাল লোকজন অ্যাডভাইজার ছিল, মানে হ্যাঁ। সো ওখানে স্ক্যাম হয়েছে, কিন্তু সে বিলিয়নস অফ ডলার, সে এখন জেলে। অথবা ধরেন FTX, এই যে ছেলেটার নাম কি, FTX এর যে ফাউন্ডার, কয়দিন আগে ক্রিপ্টো কোম্পানি, যেটা অনেক বিলিয়ন ডলার ফান্ড রেজ করছে, কিন্তু অনেক বিলিয়ন ডলার ফান্ড রেজ করছে, এবং হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ আর কি, ইয়াং বয়, মানে ইয়াং ম্যানও বলা খুব কঠিন, ইয়াং বয় টাইপের, এখনো স্ট্যানফোর্ডের প্রফেসর বাবা মা, কিন্তু সে কিন্তু অনেক বিলিয়ন ডলার রেজ করছে ওরা। সো ওই টাকা হাওয়া হয়ে গেছে। এখন এই স্ক্যাম বাংলাদেশেও হয়, এটা বলতে পারেন, মানে দুনিয়াতে সব জায়গায় হয়, হিউম্যান নেচার এগুলা। আপনি ধরেন চুরি ডাকাতি আমাদের মধ্যে আছে, হিউম্যানের মধ্যে তো আমাদের মধ্যে এই নেচারগুলো আছে, আমরা অন্যের ক্ষতি করি, এরকম টাইপের এটা আছে। আমাদের যেটা নাই অন্য মার্কেটে যেটা আছে সেটা হচ্ছে লিগ্যাল সিস্টেম অথবা জাস্টিস সিস্টেমটা অন্য মার্কেটে অনেক স্ট্রং। আমেরিকাতে এইরকম টাকা মারা দিচ্ছে, এখন ওরা জেলে, এখন দুজনে, এবং এটা রিকারেন্সটা ওরা করতে পারে, আর যাদের টাকাটা হারাই গেছে ওরা হয়তো এক ধরনের একটা রেমেডি হয়তো তারা পাবে, টাকাটা ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখানে সব থেকে বড় স্ক্যাম তো ব্যাংকিং। তো এখন আপনি ব্যাংকিং কি কোনো ফাউন্ডাররা করতেছে, মানে স্টার্টআপ ফাউন্ডাররা করতেছে? তা আপনি যখন আমাদের লোকজন যখন বলে, আই ফিল ভেরি স্যাড যে লোকজন আসলে একটু চিন্তা করলেই কিন্তু এই জিনিসগুলো হয় আর কি। আমাদের যেটা নাই সেটা হচ্ছে লিগ্যাল সিস্টেম অথবা জাস্টিস সিস্টেম। ইফ ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং, এটাও কিন্তু আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট হয় না, অথবা আমাদের বিজনেস ইকোসিস্টেমটা ভাইব্রেন্ট না, এটার সাথে কিন্তু কন্ট্রাক্ট ইমপ্লিমেন্ট করা যায় না। আপনি ধরেন লিগ্যাল বাইন্ডিংস জিনিসপত্র আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এই জিনিসগুলো একটা রিজন, কিন্তু আপনার লিগ্যাল এনফোর্সমেন্টটা এত ডিফিকাল্ট। ধরেন আপনি একটা বিশাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানির সাথে বিদেশি একটা কোম্পানি ইনভেস্ট করলো, ওই গ্রুপ অফ কোম্পানি আপনার বাইর করে দিল ইনভেস্টরকে, ওই ইনভেস্টরের এই কোর্সের জন্য যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাবে, ওই কোর্ট তো ওকে জাস্টিস দিতে পারে না। পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড হইলে আপনি পসিবল হয় না। তো আমাদের যেটা ফিক্স করা দরকার, এটা আসলে হিউম্যান বিহেভিয়ার, ডাকাতি, চুরি, খুন এগুলোকে থাকবে, স্ক্যাম থাকবে। আপনাকে একটা লিগ্যাল সিস্টেম তৈরি করতে হবে যেটা স্ট্রং, ইম্পার্শিয়াল, যেটা জাস্টিস ডেলিভার করে, এবং হচ্ছে আপনার হুয়েভার ইট ইজ ক্রাইম করছে তাকে বিচার পাইতে হবে, যে ক্রাইমের শিকার হয়েছে একটা রেমেডি পাবে। এটা যদি আপনি করেন তাহলে এগুলো সলভ হবে আর কি। তো ইটস নট অ্যাবাউট, যেমন ধরেন এটার ফলে আমাদের এখানে, মানে আমরা খুবই অদ্ভুত দেশ,
হ্যাঁ আমরা খুব অদ্ভুত, মানে ইম্পসিবলই অদ্ভুত, ইম্পসিবলই, মানে ইটস এ জু, এটা একটা মিউজিয়াম, বুঝছেন? মানে এটা আপনি ধরেন স্ক্যাম হবে, এজন্য কথার কথা স্ক্যাম হবে, ডাকাত আসবে। আমাদের একটা নন্দলাল কবিতা ছিল, কেন মনে আছে আপনার? না মনে নাই। নন্দলাল হচ্ছে ও বাসার থেকে বাইরে হইতো না, নন্দলাল। হ্যাঁ কারণ হচ্ছে নন্দলাল অনেক গুরুত্বপূর্ণ, ওকে খুব দরকার পৃথিবীতে। আচ্ছা তখন সে বাসা থেকে বাইরে হয়, বাসে যদি উঠে বাসে তো সে মারা যাবে। সে মারা যাবে, তাহলে দুনিয়ার কি হবে? হুম এখন এই ভয়ে সে বাসায় উঠে না, বাসে চড়ে না, কোথাও যায় না, কিছু করে না। নন্দলাল খুব জরুরি। আমাদের অবস্থাও কিন্তু এরকম, আমাদের পলিসি মেকাররা চিন্তা করে এই দেশে যেহেতু সব চোর এবং বাটপার, তাহলে এরা কিছুই করতে পারবে এটা না, দেখি হবে না। মানে এদের কিছু করতে দেয়া যাবে না। আচ্ছা হ্যাঁ মানে যাই করবে চুরি ডাকাতি করবে, খালি যারা ওদের কাছাকাছি, মানে ওদেরকে টাকা পয়সা দেয়, ওদের সাথে রিলেশন আছে, ওদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু অথবা রিলেটিভ অথবা বড় লোক, এরা করতে পারবে। এরা চুরি করলেও সমস্যা নাই, মানে আমরাই তো চুরি করতে পারি। তো এই জন্য আপনি ধরেন সব পলিসিগুলোকে এমনভাবে করা হয়েছে সাধারণ মানুষ কিছু করতে পারবে না, কারণ অনেক চুরি। আপনি ধরেন ফিনটেকে কিছু করতে যাবেন, আপনি যদি নর্মাল লোক হন তাহলে ফিনটেকের লাইসেন্স নিয়ে চিন্তা করবেন না আপনি জীবনে। আপনার একটা ব্যাংক থাকলে, অথবা আপনার বাবার যদি ব্যাংক থাকে, অথবা আপনার চাচার ব্যাংক থাকে, অথবা আপনার শ্বশুরের ব্যাংক থাকে, তাইলে ইউ মাইট থিঙ্ক একটা ফিনটেক লাইসেন্স আপনি নেওয়ার চিন্তা করতে পারেন। অন্যথায় সাধারণ লোক, অথবা আপনি সামহাও এই কানেকশনগুলো বিল করছেন। সো এই যে আমরা ইনহেরেন্টলি লোকজনকে মনে করি যে বাংলাদেশি লোক মানে হচ্ছে, মানে এক লোক তো বই লিখছে যে বাঙালির কি জানি মিডিওক্রিটির সন্ধানে। তো এখন মিডিওক্র লোক পৃথিবীর সব জায়গায় আছে, এক্সেপশনাল লোকও দুনিয়ার সব জায়গায় আছে। এখন বাঙালিকে আমরা যেহেতু বাংলাদেশিদেরকে ইনহেরেন্টলি ডিসঅনেস্ট হিসেবে দেখি, তো পলিসি মেকাররা কিন্তু সবসময় চোর এবং চুরি ঠেকানোর উদ্দেশ্য নিয়ে পলিসি লিখতেছে। সে যখন ব্যাংকিংয়ের লাইসেন্সিংয়ের রুল করে, সে এমনভাবে রুল করতেছে কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, চোর না ভালো মানুষ, ভালো মানুষ না। তো এখন আপনি এইটা তো আসলে পদ্ধতি না, পদ্ধতিটা হচ্ছে আপনি তো ফ্রড হয়, একটা হচ্ছে আপনি পলিসিতে এমন প্রভিশন রাখলেন যেন ফ্রডটা হইতে না পারে। 2 নাম্বার হচ্ছে আপনি যদি ফ্রড হয় তাহলে যেন রেমেডির হয়, এইটার ব্যবস্থা করতে পারেন। কিন্তু আপনি কাজটা করা থামাই দিতে পারেন না। তো আপনি কিছুই করতে দিলেন না, নন্দলাল বানায় রাখলেন আমাদের সবাইকে, তাহলে তো হবে না। ভালো বলছেন, থ্যাংক ইউ রুল ভাই। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আপনার সাথে আসলে এই একটা এপিসোডে কোনোভাবেই হবে না। আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের প্রথম খণ্ড আমাদের ডিসকাশনের। না ভাই, বেশি কথা বলা ঠিক হবে না। না অনেক কথা বলতে হবে, কারণ আমি মূলত আপনার সাথে কথা বলে যে কারণে আরাম পাই, সেটা হচ্ছে যে আপনার মানে ফাউন্ডেশনে আপনি অনেক ধরনের ভালো জিনিসপত্র নিয়ে আসতে পারেন আলোচনায়, যেটা কিনা ধরেন আমরা অনেকেই পারি না। আমরা হয়তো না আমরা একটু বকলম টাইপের, ওই যে স্টার্টআপ এসএমই, আমি এই ধর্মের তুমি ওই ধর্মের, কাস্ট সিস্টেম, এটা আসলে সব জায়গায় দরকার। যেমন আপনি একটা অনেক কিছুই নর্মালাইজভাবে বললেন, যেমন এই যে দুর্নীতির ব্যাপারটা, বা যে এটা তো আসলে পৃথিবীর সব জায়গায় হচ্ছে, স্ক্যামিংয়ের ব্যাপারটা, বা এই যে ব্যাংকিংয়ের ব্যাপারটা বললেন, বা আপনি যে স্টার্টআপ এসএমইর কথাটা বললেন, ফাইন্যান্সিংয়ের কথাগুলো বললেন, হিউম্যান ইথিক্সের কথাগুলো বললেন। সো থ্যাংক ইউ ভাই, অনেক কিছু জানছি আজকে। আমার সাথে তো আপনার রেগুলারলি কথা হয়, আমার মনে হলো যে আমার আপনার আলাপগুলো একটু রেকর্ড করে রাখা উচিত, তাতে আমার যেমন একই রকম ভালো লাগবে, আবার একই রকমভাবে অনেকে যারা এখান থেকে কিছু জানতে পারবে তাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভাই, অনেক কথাবার্তা বলি কিন্তু আসলে কাজ করা বেশি দরকার মনে হয় না? ওইটাই বেশি দরকার, ওইটাই করবো ইনশাল্লাহ, আমরা সবাই ওইটাই চেষ্টা করবো, কথাও বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।